আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অফিডিয়ান। লিখেছেন আমিনা। আফসানা কি বইগুলো দিয়ে রুমাসে যখন রুমে এলো, তখন সাফওয়ান বিছানায় বসে বালিশে হেলান দিয়ে ল্যাপটপে কিছু মেল দেখছিল। রাশা বিছানায় খেলছে। সাদমান আর শামির সকাল থেকে নিচতলায়। বর্তমানে তারা দুজন দাদিমা আর নানুমণির সাথে ভাত ঘুম দিচ্ছে। রুমাসের রুমে ঢুকতেই সাফওয়ান তাকালো ওর দিকে। ওর থমথমে মুখ দেখে সাফওয়ান আন্দাজ করল কিছু একটা গড়বড় হয়েছে, কিন্তু কিছু যে আর জিজ্ঞেস করলো না ও আর। রুমাইশা সাফওয়ানকে পাশ কাটিয়ে বিছানায় উঠে বসল। তারপর সাফওয়ানের দিকে পেছন ফিরে শুয়ে পড়ল রাশাকে বুকের ভেতর নিয়ে। ঘুমানোর প্রস্তুতি নিল। সাফওয়ান দেখল ওকে কিছুক্ষণ, বোঝার চেষ্টা করলো তার বউয়ের মাথায় আসলে কী চলছে, কিন্তু কিছু মাথায় এলো না ওর। একটুখানি বিরতি দিয়ে গলা খাকারি দিল। তাতেও রুমাইশার কোনো হেলদোল দেখল না ও। সাফওয়ান এবার জিজ্ঞেস করলো, না খেয়ে ঘুমিয়ে পড়লে যে, শরীর খারাপ লাগছে? রুমাইশা ছোট করে উত্তর দিল, না ঠিক আছি। সাফওয়ান কিছুক্ষণ চুপ থেকে আবারও জিজ্ঞেস করলো, শাফিনকে দিয়ে এতগুলো ইসলামিক বুক নিয়ে এলে যে হঠাৎ? কিন্তু একটাও তো রুমে দেখছি না। ওগুলো একজনকে গিফট করেছি, খুব দরকার ছিল তার। সাফওয়ান অবাক হলো কিছুটা। ল্যাপটপটা বন্ধ করতে করতে বলল, কাকে গিফট দিলে? আমাকে তো কিছু জানালে না। রুমাইশার আশাকে বুকের কাছে আরও খানিকটা টেনে নিয়ে নির্বিকার কণ্ঠে বলে উঠল, আফসানাকে। সাফওয়ান সাথে সাথেই চমকালো, তাকালো তার দিকে, পেছন ফেরা রুমাইশার দিকে। রুমাইশা যে শুধু শুধু আফসানাকে ইসলামিক বই গিফট করবে না, এটা বেশ ভালোভাবেই জানে সাফওয়ান। রুমাইশা যে কাল রাতের ঘটনা কোনোভাবে জেনে গেছে সেটাও বেশ ভালোভাবেই বুঝতে পারছে ও। শুকনো একটা ঢোক গিলল সাফওয়ান। তারপর কোল থেকে ল্যাপটপটা নামিয়ে টেবিলের ওপর রেখে দিয়ে নিজে বালিশে শুয়ে পড়ল ও। তারপর ধীর গতিতে একটু একটু করে এঁকে বেঁকে এগিয়ে গেল রুমাইশার দিকে। এরপর রুমাইশার একদম কাছে গিয়ে ওকে পেছন থেকে নিজের বুকের সাথে লাগিয়ে জড়িয়ে ধরল। তারপর রুমাইশার ডান হাতের নিচ দিয়ে নিজের ডান হাতটা গলিয়ে দিয়ে রুমাইশার পেটের উপরে রাখল। আদৌ ঘুমিয়ে থাকা রাশা তার সামনে হঠাৎ বাবার হাত দেখতে পেয়ে খলবলিয়ে উঠে রুমাইশার বুকের কাছ থেকে সরে পেটের কাছে চলে এলো। বাবার হাত নিয়ে খেলতে শুরু করলো। রাশা জেগে যাওয়ায় ছুটে গেল রুমাইশা, ধমকে সুরে বলল, দিলে তো মেয়েটার ঘুম ভেঙে, সরে গিয়ে ঘুমাও, মোটো আমার গায়ের উপরে আসবে না, পিঠ দেখাতে এসেছো। বলি রাশাকে পেটের কাছ থেকে টেনে নিয়ে বিছানার অন্য কোণে সরে গিয়ে চিত হয়ে শুয়ে রাশাকে নিজের বুকের উপর উপর করে শুইয়ে দিল। বাবার হাতটা ছাড়া হয় আর মায়ের বাবাকে ধমক দেওয়ায় রাশা মন খারাপ করে বাবার দিকে মাথা ঘুরে ঠোঁট ফুলে তাকিয়ে রইল। সাফওয়ান মেয়ের দিকে তাকিয়ে নিচে তর্জনীটা ঠোঁটে ছুঁয়ে ইশারা করলো চুপ যেতে, কিন্তু মেয়ে তার বাবার ইশারা আগামাথা বুঝল না। উল্টো ঠোঁট ফুলে কেঁদে উঠল আর মুখে বলল, পাপ্পা। রুমাইশা চোখ জোড়া বন্ধ করেছিল। রাশার কান্না শুনে চোখ মেলে তাকালো। মেয়ের মুখ থেকে বাবার কথা শুনে নিজের বুকের উপর থেকে রাশাকে নামিয়ে বিছানার উপরে ছেড়ে দিয়ে সাফওয়ানের দিকে পেছন ফিরে অন্যদিকে ফিরল। তারপর মুখে বলল, পাপা ওলা হয়ে গেছে সব। মায়ের থেকে ছাড়া পেয়ে রাশা বিছানার উপর ঘষতে ঘষতে বাবার কাছে গিয়ে বাবার পেটের ওপর ওঠার চেষ্টা করলো। সাফওয়ান মেয়েকে টেনে নিজের বুকের উপর নিয়ে একটা চুমু খেয়ে বলল, আমার আম্মাজান, আমার আম্মাজান, আমার আম্মাজান ছাড়া আমাকে আর কেউ ভালোবাসে না, সবাই খারাপ, আমি আর আমার আম্মাজান ভালো, তাই না আম্মাজান? রুমাইশা ওইভাবেই অবস্থারত বলল, ভালোবাসার মানুষের তো আর অভাব দেখছি না, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মানুষের ভালোবাসার, মানুষের জ্বালায় অন্য কিছু চোখেই দেখতে পাচ্ছি না। ভালোবাসার ছড়াছড়ি হতে যাচ্ছে চারিদিকে, তারপরও মানুষের আবার হচ্ছে না। সাফওয়ান রুমাইশার কথার কোনো উত্তর দিল না। বউ রেগে থাকলে সে কখনই সরাসরি তার কথার কোনো উত্তর দেয় না, কারণ দিলে তার বউয়ের মেজাজ সপ্তমে চড়ে যায়। সাফওয়ান রাশের সাথে নিজে নিজে কথা বলতে লাগলো, তোমার আম্মার একটু গরম গরম আদরের প্রয়োজন, কিন্তু এইখানে সেটা হচ্ছে না, এই জন্য তোমার আম্মার একটু যেতে আছে, একটু না অনেকখানি। আজকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, নইলে তোমার আম্মা পুরো আগ্নেয়গিরি অগ্নুপাত হয়ে আমার সাথে লাভালাভা খেলবে, তখন আমি পুরো ছাই হয়ে যাব। তাই আজ তুমি তোমার দাদিমা আর নানুমণির সাথে ঘুমাবে, এছাড়া আর কোনো উপায় দেখছি না আম্মা, ডিল? বলে রাশার ডান হাতটা মুঠে করে নিজের মুঠে করা হাতটা মেয়ের ডান হাতে ছুঁয়েই দিল।
তারপর মুখে বলল, এই তো ডিল ডান, আমার সোনা আম্মা। রাশা বাবার এই হাতে হাত ছোঁয়ানে বেশ মজা পেল। খিলখিল করে হেসে উঠল ও। মেয়ের হাসিতে ফিদা হয়ে সাফওয়ান আরও কতগুলো চুমু খেলো ওর মুখে। আর উমেশে ওদিকে ফেরা অবস্থাতেই দাঁতে দাঁত পিষে বলল, বুড়ো হয়ে যাচ্ছে, তাতে লজ্জা শরম হলো না শয়তান বেড়ার। শালা শয়তান বেটা কোথাকার। বউয়ের মুখে এমন গালাগালি শুনে সাফওয়ান ফিক করে হেসে দিল। তারপর আবার রাশার সাথে কুস্তি করতে ব্যস্ত হয়ে পড়ল। শেষ বিকালে দেখে সাফওয়ান এক প্রকার জোর করে রুমাইশাকে ড্রেস আপ করালো। তার রিমুর সাথে তার দেশে আসার পর থেকে সেভাবে সময় কাটানো হচ্ছে না। তার উপর বউ এখন রেগে যাওয়ার মতো বেশ কয়েকটা ইস্যু পেয়ে গেছে। ভেতরে ভেতরে সে ফুঁসছে। এটাকে বাড়তে দেওয়া যাবে না, দিলেই বিপদ। রিমুর পাগলামি সম্পর্কে সাফওয়ান বেশ ভালোভাবে অবগত। দেখা যাবে রাগের চোটে 3-4 দিন এক ধ্যানে না খেয়ে বসে আছে। চুপ করে এক জায়গায় বসে থাকছে ঘন্টার পর ঘন্টা। গোসল দিচ্ছে না সময় মতো। জেগে থাকতে সারা রাত দুমদাম করে কান্না করেছে। এতগুলো বছর ধরে বউয়ের এমন কীর্তি সে ঠেকে ঠেকে আবিষ্কার করেছে। বেশি রাগ হলে তার রিমু কারো উপরে সেটা দেখায় না, একা একা কষ্ট পায়। বাচ্চাগুলোকে তাদের মতো করে ছেড়ে দেয়। ওই কয়টা দিন রিমু কখন কি করবে তা সে নিজেও জানে না। সাফওয়ান রুমাইশার রেগে যাওয়ার ওই দিনগুলোর নাম দিয়েছে মহাজাগতিক ফেস। কারণ তার মতে ওই সময় রিমু এই পৃথিবীতে থাকে না, ভিন্ন কোনো এক গ্রহে বাস করে। রুমাইশাকে একটা পার্পল রঙের ট্রাউজারের সাথে প্রোসিয়ান রঙা ওভারসাইজের টি শার্ট পরিয়ে দিয়েছে সাফওয়ান। মেরুন রঙা চুলগুলো নিজে হাতে ক্লেচার দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছে। আর নিচে পরেছে একটা কালো রঙা প্যান্ট আর তার সাথে ছাই রঙা শার্ট। গোছগাছ করে রাশাকে কোলে নিয়ে রুমাইশা আর সাফওয়ান রুম থেকে বেরোলো। রাশাকে আশার কাছে রেখে যাবে। দোতলায় নামতেই শাফিনের সাথে দেখা হলো। সে এইমাত্র ঘুম থেকে উঠেছে। শাফিনকে দেখে দাঁড়িয়ে গেল সাফওয়ান। রুমাইশাকে বলল রাশাকে নিয়ে নিচে যেতে, সে শাফিনের সাথে কয়েকটা কথা বলে আসছে। রুমাইশা চলে যেতেই শাফিন বলল, তোমার কথা মতো আমি আফসানা ভাবির সাথে ওই ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। ভেবেছিলাম তাকে জন্মের একটা শিক্ষা দিয়ে দেব। বিশ্বাস করো ভাই, আফসানা ভাবি যে এরকম করতে পারে তা আমি কখনোই কল্পনা করিনি। শুধু আমি কেন, কেউ করেনি। রাফসান ভাই এই ব্যাপারে জানলে যে কতটা কষ্ট পাবে সেটা ভাবলেই আমার কষ্ট লাগছে। তবে আমি শিক্ষা দিতে গিয়ে দেখি সে অলরেডি শিক্ষা পেয়ে গেছে। আমি গিয়ে ভাবিকে এই বিষয়ে জেরা করলাম, তখন দেখি ভাবি ফ্যাচ ফ্যাচ করে কান্না শুরু করেছে। আর বলেছে তার ভুল হয়েছে, এরকম আর সে করবে না। রুমি আপু যে তাকে এতবার ভালোবেসে কথা বলেছে, তার সাথে এত ভালো ব্যবহার করেছে, সে কিছু মূল্য দিতে পারেনি। রুমি আপু যেন তাকে এবারের মতো ক্ষমা করে দেয়। পরে আমি জিজ্ঞেস করলাম যে ব্যাপার কি, রুমি আপু এর ভেতরে কই থেকে আসলো। তখন সে আমাকে বলল যে রুমি আপু নাকি তাকে দুপুরবেলা খতম করে দেওয়ার হুমকি দিয়ে গেছে এক প্রকার। আর ভাবির চরিত্র উন্নয়নের জন্য কয়েকটা ইসলামিক বই দিয়ে গেছে। আমাকে দিয়ে যেগুলো কিনিয়েছিল আপু সেগুলো, ভাবতে পারো। কিন্তু রুমি আপু এ কথা কীভাবে জানলো সেটাই আমার মাথায় আসছে না। তুমি তো বলেছিলে রুমি আপু আর এই ঘটনার ঘণ্টাখানেকের পর ঘরে এসেছিল। সাফওয়ানের চোখ মুখে অসত্য ফুটিয়ে বলল, আমিও দুপুরে জানতে পেরেছি যে রিমু জেনে গেছে সব। ও কিভাবে জানলো এ প্রশ্ন আমারও, কিন্তু জিজ্ঞেস করার সাহস পাচ্ছি না। এমনিতেই রিমু রেগে আছে আমার ওপর। এখন আবার এসব জিজ্ঞেস করলে যা একটু মানাতে পেরেছি তাও সব পানিতে যাবে। শাফিন কিটকিট করে হেসে বলল, বউয়ের কাছে সব বাগি বেড়াল। তা তোমরা কোথায় যাচ্ছ? যেখানেই যাও বেশি রাত করে ফেরো না কিন্তু। সকালে গুম হয়ে যাওয়ার বিষয়ে যা বলেছিলাম তা তো মনেই আছে তোমার। দোকানপাট কেউ রাত 10টার পর খোলা রাখে না। কে কখন কোন দিক দিয়ে গুম হয়ে যায় তার কোনো পাত্তা নেই। আর এমন একটা অবস্থা যে গুম হওয়া ব্যক্তির টিটিপাকটাও পাওয়া যাচ্ছে না। আমরা তো 4-5 জনের দলে বের হচ্ছি না ভয়ে। বের হওয়ার হলে 15-16 জন একসাথে বের হচ্ছি। আর সেখানে তোমরা 2 জন। তাই সকাল সকাল ফিরে এসো। যদিও তোমরা আবার হাইব্রিডের বংশধর, তোমাদেরকে তারা কিছু নাও করতে পারে। সাফওয়ান মুখে হাসি ফুটিয়ে বলল, চিন্তা করিস না, গাড়িতে সেফটি ব্যাগ আছে আমাদের 2 জনের। আর রিমুর রাগ পড়ে গেলে বাড়িতে চলে আসবো। দোয়া কর যেন খুব দ্রুতই রাগ পড়ে যায়। যে জিনিস বানাইছে না শামসুল মামা। শাফিন হেসে উঠল সাফওয়ানের বলা ভঙ্গি দেখিয়ে।
সাফওয়ানের চোখ দিল ওর হাসিতে। তখনই সাফওয়ানের চোখ গেল নিচের দিকে। বউ তার হলরুমে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তার দিকে কটমট করে তাকিয়ে। সাফওয়ান তাড়াতাড়ি সাফওয়ানের থেকে বিদায় নিয়ে নিচে নামলো। তারপর কিচেনের দিকে একটু উঁকি মেরে রুনিয়াকে বলল আসতে, যে একটু দেরি হবে, সে রুমিকে নিয়ে বের হচ্ছে, তারপর দ্রুত চলে আসবে। মায়ের সাথে কথা বলা শেষ করে সাফওয়ান রিমুকে নিয়ে মেইন ডোরের দিকে বেরিয়ে গেল। তারপর তার ল্যাম্বরগিনিতে করে রিমুকে নিয়ে চলল ঠিকানাহীন গন্তব্যে। রাত প্রায় 1:30। সাফওয়ান রিমুকে নিয়ে এখনও গাড়িতে। কোথায় যাচ্ছে সেটাও নিজেও জানে না। যেখানে যেভাবে রাস্তা পেয়েছে গাড়ি চালিয়ে দিয়েছে। ফিরে যেতে অসুবিধা হবে না, কারণ গাড়িতে জিপিএস সেট করা আছে। কিন্তু রিমুকে নিয়ে ঘোরার সময় সেদিকে তাকায়নি সাফওয়ান। রুমেশের ভালো লাগছে অনেক। গাড়ি জানলা দিয়ে মুখ বাড়িয়ে দিয়েছে ও বাইরে। ফিরফিরে বাতাসে ওর মাথার সামনে বেবি হেয়ারগুলো উড়িয়ে দিচ্ছে। সেগুলো পরম যত্নে কানের পাশে গুজে দিচ্ছে ও। সাফওয়ান ড্রাইভ করেই যাচ্ছে। রুমেশে একসময় অধৈর্য হয়ে বলল, কি ব্যাপার বলো তো, তুমি কি বাড়িতে যাবে না নাকি? 2টা বাজতে চলল। সাফিন কল দিয়েছে, খোঁজ নিয়েছে কয়েকবার। আর কতক্ষণ রাস্তায় রাস্তায় ঘুরবে তুমি? সাফওয়ান রাস্তার দিকে তাকিয়ে বলল, একটা নির্জন প্লাস সেফেস্ট প্লেস খুঁজছি গাড়ি দাঁড় করানোর জন্য। রুমেশা সাফওয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, নির্জন প্লাস সেফেস্ট প্লেস দিয়ে তুমি কি করবে? সাফওয়ান রুমেশের দিকে তাকিয়ে ডান বুড়োটা উঁচিয়ে দুষ্টু করে হাসি দিয়ে বলল, আমার বউকে আদর করব, কারণ তার বাড়িতে আদরে পোষাচ্ছে না। রুমেশে মুখ বেঁকিয়ে আবারও জানলার দিকে তাকালো, তারপর চাপা গলায় বলল, ঢং দেখি আর বাঁচি না। সাফওয়ান সেটা শুনতে পেল, কিঞ্চিৎ শব্দ করে হেসে উঠল ও। আরও কিছু দূর এগোতেই একটা জঙ্গল চোখে পড়ল ওদের। রাস্তার 2 পাশ দিয়ে জঙ্গলটা চলে গেছে বেশ খানিকটা। সাফওয়ান গাড়ি নিয়ে এগিয়ে গেল সেখানে। জঙ্গলের ভিতরে ঢুকতেই ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলো রুমেশের চোখ মুখে। দারুণ লাগছে ওর, কিন্তু জঙ্গলটা বেশ ঘন। জানলা দিয়ে জঙ্গলের মিচমিচে কালো অন্ধকারের দিকে তাকালে কেমন যেন গা ছমছমে একটা ভাব আসছে। তাই রুমেশা জানলা থেকে মুখ ফিরিয়ে সামনের রাস্তার দিকে তাকালো। কিছু জোর যেতেই ওদের দুজনের চোখে পড়ল 3টা পুলিশের গাড়ি। সাফওয়ান বুড়ুকুচকে তাকালো। এত রাতে এই ঘন জঙ্গলের ভেতরে পুলিশের গাড়ি দেখে ও কিছুটা অবাকই হলো। রুমেশাও জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো ওর দিকে। সাফওয়ান রিমুর দিকে এক পলক তাকিয়ে পুলিশের গাড়ি থেকে কিছুটা দূরত্বই নিজের গাড়িটা দাঁড় করালো। আর সাথে সাথেই রুমেশের নাকে ভেসে এলো একটা উপকর্ণ গন্ধ। রুমেশের সাথে সাথে নাকটা চেপে ধরে সাফওয়ানের দিকে তাকালো। সাফওয়ান ওকে হঠাৎ এভাবে নাক চেপে ধরতে দেখে জিজ্ঞেস করলো, কিসের গন্ধ পাচ্ছ তুমি? কিছু খারাপ নাকি? রুমেশের নাক মুখ কুচকে বলল, খুবই জঘন্য। তোমার মনে আছে আমরা একবার ফরেস্টের অনেকের ভেতর দিয়ে গিয়েছিলাম? ওখানে একটা ট্রাপ পেয়েছিলাম, যারা গায়ে কিছু পরতো না। সেইখানে গিয়ে আমরা এক অদ্ভুত গন্ধ পেয়েছিলাম, কেমন যেন পোড়া পোড়া, ঠিক তেমন একটা বিশ্রী গন্ধ। সাফওয়ান কিছু একটা বলতে গেল, কিন্তু রুমেশের সাথে সাথে হাত দিয়ে থামিয়ে দিল ওকে। তারপর কান খড়া করে রইল ওদের ডান পাশে থাকা জঙ্গলের দিকে। কিছুক্ষণ কান খাড়া করে শুনল। বাইরে তাকানো অবস্থাতেই ও বলল, এদিকে কেউ দৌড়ে আসছে, তার পায়ের আওয়াজ পাচ্ছি আমি। অনেক মানুষ চিৎকার টাইপের কিছু একটা হচ্ছে ওদিকে। ধারালো অস্ত্রের ঘষাঘষি শব্দ শোনা যাচ্ছে। তারপর সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় এখানে কিছু একটা হচ্ছে, গিয়ে একবার দেখবে? সাফওয়ান রুমেশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি গিয়ে দেখছি, তুমি গাড়িতেই থাকো। গুরুতর কিছু হলে তোমাকে জানাবো, তখন তুমিও চলে এসো। রুমেশে মাথা নেড়ে সায় দিল। সাফওয়ান রুমেশের সামনে থাকা গাড়ির স্টোরেজ কম্পার্টমেন্টটা খুলে ভেতর থেকে একটা ব্যাগ বের করলো। তারপর সেই ব্যাগটা থেকে একটা কালো রঙা পোশাক বের করলো। এবার নিজের গায়ে পোশাকটা খুলে ব্যাগ থেকে বের করা কালো রঙের পোশাকটা পরে নিল। নিজেদের সেফটির জন্য এই পোশাক বানিয়েছে ওরা দুজনেই। পোশাকটি অনেক বেশি পুরো, ইলাস্ট্রিটি বিদ্যমান, যেন দৌড়াতে কোনো সমস্যা না হয়। পোশাকটি ওদের ল্যাবে বিশেষভাবে তৈরি করা। এটা একধারে বুলেট প্রুফ, কাট প্রুফ, ফায়ার প্রুফ এবং ওয়াটার প্রুফ। সাফওয়ানের শরীরে পুরোপুরি লেগে আছে কালোর ওপর ধূসর রঙের সামান্য কারুকাজ করা পোশাকটি। শরীরে পেশিগুলো দৃশ্যমান হয়ে আছে সেই পোশাকের ওপর দিয়ে।
শুধুমাত্র মুখ আর মাথা উন্মুক্ত ওর, আর বাকি সমস্ত শরীর পোশাকে ঢাকা। সাফান গাড়ির দরজা খুলে বাইরে বের হলো, তারপর জানলা দিয়ে মুখ বাড়িয়ে রুমাইশাকে বলল, গাড়ির ভেতরে লাইটটা অফ করে দাও আর জানলার গ্লাস তুলে দাও। কে যেন বুঝতে না পারে যে এর ভেতরে কোনো মানুষ আছে। আমি যদি সেখানে গিয়ে কোনো বিপদের আভাস পাই তবে তোমাকে জানাবো। তার আগে তুমি গাড়ি থেকে নামবে না কোনোভাবেই, গট ইট? রুমাইশা ওপর নিচ মাথা নাড়ালো, তারপর গাড়ির ভেতরে লাইটটা অফ করে দিল। সাফান গাড়িটাকে পাশ কাটিয়ে ডান দিকে জঙ্গলের ভেতরে ঢুকে অন্ধকারে মিশিয়ে গেল। সাফানের চোখের আড়াল হতেই রুমাইশা গাড়ির জানালার গ্লাসগুলো তুলে দিল। দ্রুত গতিতে পা চালাচ্ছে সাফান। এখানে কি হচ্ছে সেটা দেখতে দ্রুত আবারও সামনে দিকে এগোলো। আবার তাকে তার রিমুর কাছেও ফিরতে হবে, যদিও তার রিমু তাকে ছাড়া 100-তে 100। তারপর ও তাকে বেশিক্ষণ একা রাখার তার মনটা তাকে সায় দিচ্ছে না। বেশ কিছু দূর এগোতেই সাফানের চোখ পড়ল কেউ একজন খুবই দ্রুত গতিতে ছুটে আসছে তার দিকে। সাফান নিজেও এগিয়ে গেল সেদিকে। লোকটা অন্ধকারের ভেতর সাফানকে দেখতে পায়নি, সে পালাতে ব্যস্ত। অন্ধকারের ভেতর একটা গাছের সাথে বাড়ি খেয়ে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে গেল লোকটা। সাফান এবার স্পষ্ট দেখল লোকটার গায়ে পুলিশের পোশাক। সাফান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে লোকটাকে টেনে তোলার জন্য লোকটার শরীর স্পর্শ করতেই লোকটা আতঙ্কিত হয়ে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না, ছেড়ে দিন, আমি কাউকে বলবো না আপনাদের কথা, ছেড়ে দিন আমাকে। সাফান সাথে সাথে তার মুখের অংশটা চেপে ধরে চাপা গলায় বলল, ভয় পাবেন না, আপনি যাদেরকে ভাবছেন আমি তাদের কেউ নই। স্থির হন, চিৎকার করবেন না, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। লোকটা যেন প্রাণ ফিরে পেল সাফানের কথায়। তাই চোখ মুখে আতঙ্ক স্পষ্ট। বাম পাশের চোখটার নিচে কালশেটে পড়ে গেছে দাগে। দেখে বোঝা যাচ্ছে কেউ জব্বর একটা ঘুষি দিয়েছে সেখানে। লোকটা সাফানকে জাপটে ধরে হড়বড় করে বলতে লাগলো, আমাকে বাঁচান ভাই, আমাকে বাঁচান, ওরা সবাইকে বেঁধে রেখেছে। আমি কোনো রকমের পালিয়ে এসেছি, কিন্তু ওরা আমার পিছু নিয়েছে, ধরতে পারলেই সাথে সাথে গলা নামিয়ে দেবে। ভাই বাঁচান আমাকে, এক্ষুনি চলুন এখান থেকে, ওরা ধরতে পারলে কাউকে বাঁচিয়ে রাখবে না ভাই। সাফান লোকটার হাত দুটো ধরে একটা ঝাটকা দিয়ে বলল, স্থির হন, এখানে কি হচ্ছে বলুন আমাকে, কারা আছে এখানে আর কতজন, ওরা আপনাদেরকে বেঁধে রেখেছে কেন, আর আপনারা ভাই এখানে কি করছেন? লোকটা ফুপিয়ে কেঁদে উঠল, তারপর বলল, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি যে গ্রুপটা এই মানুষদের গুম হওয়ার পেছনে জড়িয়ে তারা যশোরের ভেতর এসেছে আজই, আর এই জঙ্গলের দিকে এসেছে। খবর পেয়ে আমরা 3 গাড়ি পুলিশ নিয়ে এসেছি। তারা যে সংখ্যায় বেশি সেটা আমরা জানি, কিন্তু এতটা বেশি সেটা জানতাম না। আমরা 30 জনের মতো, আর ওরা প্রায় 50-60 জনের কাছাকাছি, আর ওদের সবার কাছে ভারী ভারী ধারালো অস্ত্রপাতি। আমরা ওখানে এসে গাড়ি থেমে নেমে বন্দুক নিয়ে জঙ্গলে পাড়ি দিই। আমরা পৃথক পৃথক কয়েকটি দলে বিভক্ত ছিলাম, কিন্তু ওরা আমাদের উপস্থিতি টের পেয়ে ফাঁদ পেতে আমাদেরকে সবাইকে ধরে ফেলেছে। সেখানে আমরা ছাড়াও আরও কিছু লোক আছে ভাই, যাদেরকে ওরা ধরে রেখেছে। সাফান জিজ্ঞেস করল, কিন্তু ওরা মানুষজনকে ধরে কি করে, বাইরে পাচার করে নাকি মেরে ফেলে? লোকটা আবারও ফুপিয়ে কেঁদে উঠে বলল, খেয়ে ফেলে ভাই, ওরা নরখাদক। ওইখানে বিশাল এক আগুন জ্বালিয়েছে ওরা, সেখানে অলরেডি আমাদের 2 জন কলিগকে ঝলসানো হচ্ছে ভাই। সেই দৃশ্য দেখার মতো না ভাই। বলতে বলতে লোকটা কেঁদে উঠল আবারও। সাফান এতক্ষণে বুঝে গেল রিমু কেন ট্র্যাবের ওইখানে গন্ধ পাচ্ছিল, কারণ ওরা মানুষের মাংস খেত, যা রিমু ওকে বলেনি সেদিন, এখনও বলেনি। সাফান লোকটাকে শান্ত হতে বললে বলল, চুপচাপ হেঁটে রাস্তায় উঠবেন, কোনো সাউন্ড করবেন না। আপনারা যেখানে গাড়ি রেখেছেন তার পেছনে খানিকটা দূরে একটা কালো গাড়ি রাখা, সেখানে কি গাড়ি জানলায় নক দিবেন। ভেতরে আমার ওয়াইফ আছে, সে আপনাকে সেফটি দেবে, ঠিক আছে? লোকটা কান্না চোখে মাথা নাড়ালো, তারপর সাফান ওকে পাঠিয়ে দিল রাস্তা দিকে। এবার নিজের কানে ব্লুটুথ ডিভাইসটা রুমাসের সাথে কানেক্ট করে বলল, রিমু, একটা হ্যাংলা পাতলা পুলিশের পোশাক পরা লোক যাচ্ছে সামনের দিকে। সে গাড়িতে গিয়ে জানলায় নক দিলে তুমি তাকে ভেতরে নেবে। আর হ্যাঁ, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তুমিও গাড়ি থেকে নামবে না, ভুলেও না। রুমাসে চিন্তিত হয়ে বলল, ওদিকে কি হচ্ছে, গুরুতর কিছু হয়েছে? সাফান চাপা গলায় বলল, এখন কিছু বলতে পারবো না রিমু, আমার হাতে সময় নেই।
পরে তোমাকে সব বলবো। আর যে লোকটা যাচ্ছে তার কাছে শোনো, তবে কেউ যেন না বুঝতে পারে গাড়ির ভেতরে কেউ আছে। গট ইট? রুমাইশা বলল, হুম, কিন্তু তুমি ব্লুটুথ ডিভাইসটা আমার সাথে কানেক্ট রেখো, ডিসকানেক্ট হইও না প্লিজ। সাফান ওকে বলে সামনে পা চালালো। রুমাইশা গাড়ির ভেতরে বসে আছে বাড়ির দিকে তাকিয়ে। অনেকক্ষণ হওয়ার পরেও সে পুলিশটা এসে পৌঁছায়নি। গাড়ির গ্লাসটা নামিয়ে সে একটু দেখবে সেটাও পারছে না। ওদিকে কী হচ্ছে সেটা জানার জন্য ওর মনের ভেতরে আঁকুপাকু করেছে। কিছুক্ষণ পরে কারো পায়ের শব্দ কানে এলো ওর। জানালার গ্লাসের ভেতর দিয়ে ও দেখতে পেল সাফানের বিবরণ দেওয়ার সে পুলিশের লোকটা এদিকেই আসছে, কিন্তু রুমাইশা বের হলো না। লোকটা জানালায় এসে নক দেওয়ার অপেক্ষায় বসে রইল। লোকটা রাস্তায় উঠে এদিক ওদিক কিছুক্ষণ সতর্ক দৃষ্টিতে চারপাশে নজর বুলালো। তারপর রুমাইশা তার গাড়ির দিকে স্তর্ণবনে পা ফেলে এগোলো। গাড়ির কাছে এসে লোকটা আবারও চারিদিকে একবার নজর বুলালো। রুমাইশা লোকটাকে পরখ করে দেখছে সে শুরু থেকেই। লোকটার হাবভাব বোঝার চেষ্টা করছে। লোকটা এদিক ওদিকে তাকানো শেষ করে মৃদুগতিতে জানলার গ্লাসে টোকা দিল। রুমাইশা খট করে গাড়ির দরজাটা খুলে নেমে এলো। রুমাইশাকে দেখে দু কদম পিছিয়ে গেল লোকটা। রুমাইশা গাড়ির পেছনে সিটের দরজা খুলে দিল লোকটার জন্য। লোকটা কৃতজ্ঞ হাসি দিল। এরপর যখন লোকটা গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে সপাত করে একটা ধারালো তীর এসে খচ করে লোকটার পিঠ ভেদ করে বুকের চিরে সামনে থেকে বের হয়ে এলো। ঘোর বিপদ টের পেয়ে রুমাইশা ঝড় গতিতে গাড়ির ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ব্লুটুথ ডিভাইসের ওপাশ থেকে সাফান চাপা সুরে জিজ্ঞেস করলো, রিমু, তুমি ঠিক আছো? রুমাইশা গাড়ির স্টোরেজে কম্পার্টমেন্ট থেকে তড়িঘড়ি করে সেফটি ব্যাগটা বের করতে করতে দ্রুত গতিতে বলল, জঙ্গলের ভেতর থেকে কে যেন তীর ছুঁড়ে মেরেছে। তোমার পাঠানো লোকটার পিঠে ঢুকে বুক চিরে বের হয়ে গেছে সেটা। সাফান উদ্বিগ্ন হয়ে উঠল। ও এখন যেখানে আছে সেখান থেকে নরখাদকগুলোর গলার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। অদ্ভুত বিশ্রী রকমের হাসছে ওরা। কেউ একজন ছুরি বা চাকু জাতীয় কিছু ধার দিচ্ছে। সেইটার তীক্ষ্ণ শব্দ আসছে ওর কানে। আটকে রাখা লোকগুলোর অসহায় চিৎকার ভেসে আসছে ওর কানে। ওদিকে রিমোর বিপদ। সাফান কি করবে বুঝতে পারছে না। উদ্বিগ্নপূর্ণ কণ্ঠে সাফান বলল, রিমু, তুমি একা একা পেরে দেবে নাকি আমিও আসবো? রুমাইশা নিজের গায়ের পোশাকটা খুলে সেফটি পোশাকটা গায়ে চড়িয়ে দিতে দিতে বলল, প্রয়োজন নেই সাফান, এদিকটা আমি সামনে নেব। তুমি ওই দিকটা দেখো, কোনো অসুবিধা হলে আমি তোমাকে জানাবো, আর তোমার কোনো অসুবিধা হলে তুমি আমাকে জানাবে। আমি গাড়ি থেকে বের হচ্ছি, ওরা কী চায় আমি দেখে আসছি। তুমি আমার সাথে কানেক্ট থেকো। কথাটা শেষ করে রুমাইশা নিজের টু সাইডের শোরটা একবার পরখ করে নিল। এটা কিছু বছর আগেই সাফানকে তৈরি করে দিয়েছে। এতগুলো বছর শোর চালানোটা বেশ ভালোভাবে রপ্ত করে ফেলেছে রুমাইশা। যদিও সাফানের মতো অতটা দক্ষ হয়ে ওঠেনি ও। শোরটা গায়ের পোশাকের সাথে বিশেষভাবে আটকে রেখে পোশাকের পকেটে পুরে নিল অনেকগুলো ক্ষুদ্র আকৃতির আয়রন বল, যেগুলো এক বিশেষভাবে ছুড়ে দিলে বুলেটের মতো কাজ করে এবং প্রতিপক্ষের শরীর এফুরোফুর করে দেয়। অস্ত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে এবার নিজের চুলগুলো ভালোভাবে বেঁধে নিল রুমাইশা। আর তারপর চোখ থেকে কৃত্রিম লেন্স দুটো খুলে ফেলল। শত্রুর সামনে নিজের সত্তা লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আর এরপর বুক ভরে দম নিয়ে এক চটকে গাড়ির ভেতর থেকে বের হয়ে এলো রুমাইশা। অন্ধকারের ভেতরে দৌড়তে চড়াতে লাগলো ওর সবুজ হলুদ রঙা চোখ জোড়া। তীক্ষ্ণ চোখে একবার এদিক ওদিক তাকালো, তারপর ওদের দিকে ছোড়া তীরের সম্ভবত দিকটার দিকে তাকালো ও। নিশাচর চোখ দুটো স্পষ্ট দেখতে পেল জঙ্গলের বেশ খানিকটা ভেতরে উবু হয়ে বসে আছে। ওর দিকেই তাকিয়ে আছে কয়েক জোড়া চোখ। পরনে তাদের ট্রাভেল পিপলদের মতো পোশাক, দেখতে বিদেশি, সবার চুলে লম্বা, একজনের হাতে তীর ধনুক, যা রুমাইশার দিকে তাক করা। আর সেই মুহূর্তে সেই তাক করে রাখা তীর ধনুক থেকে শট করে একটা তীর ছুঁড়ে দিল জঙ্গলি লোকটা। সেটা এসে সোজা রুমাইশার পেট বরাবর লাগলো, কিন্তু বিশেষ ফাইবারে তৈরি পোশাকটা ভেদ করে তীরের ফলায় রুমাইশার শরীর ছুঁতে পারল না। শরীর ছোঁয়ার তো দূরের কথা, রুমাইশার সামনে ব্যথাও পেল না। তীরটা রুমাইশার পোশাকে বাড়ি খেয়ে নিচে আছড়ে পড়ল। রুমাইশা নিচে আছড়ে পড়া তীরটার দিকে তাকালো একবার, আর তারপর মাথা তুলে সোজা তাকালো তার দিকে তীর ছোড়া ব্যক্তিটার দিকে। লোকগুলো এতক্ষণ রুমাইশার দিকে
তীর ছুঁড়তে ব্যস্ত ছিল। রুমাশার চেহারাটা ওরা খেয়াল করেনি, কিন্তু এতক্ষণে খেয়াল করলো ওরা। রুমাশার দিকে তীর ছোড়া ব্যক্তিটা ওই জলজলে চোখ দুটার দিকে তাকিয়ে আটকে উঠল। এমন চোখ সে জীবনে কখনো দেখেনি। জলজলে চোখ দুটোর দৃষ্টি সরাসরি তাদের দিকে। অত দূর থেকে যে ওই জলজলে চোখের অধিকারী মানবীয়টা তাদের দেখতে পাচ্ছে, সেটা চিন্তা করে গলা শুকিয়ে এলো লোকটার। তার পাশে থাকা বাকি দুজন তাকালো রুমাশার দিকে, আর রুমাশা ওর দিকে তীর ছোড়া লোকটাকে একেবারে চোখ দিয়ে তাকিয়ে অদ্ভুত একটা সুন্দর হাসি দিল। প্রায় জনা 50 বা তারও বেশি পুরুষ এবং নারী মিলে হল্লা করছে এক বিশাল আগুনের চারদিকে। সে আগুনের ভেতরে দুইটা মানবদেহকে বারবেকিউর মতো করে পোড়ানো হচ্ছে। পোড়া শরীরগুলোর মাঝে মাঝে দূর থেকে মশলা ছিটিয়ে দিচ্ছে কয়েকজন। লোকগুলোর পরনে আদিবাসীদের ন্যায় পোশাক। প্রায় সবার হাতেই দা বা খড় জাতীয় অস্ত্র। অধিকাংশ আগুনের চারপাশ দিয়ে জঙ্গলি নৃত্য করছে, আর মুখ থেকে অদ্ভুত অদ্ভুত সুর বের করছে। আর বাকিরা মাটিতে বসে বসে মানুষের মাথার খুলিতে করে কিছু একটা পান করছে। এদের ভেতরে পরনে পোশাক বলতে গেলে সবারই এক, আর এদের ভিতরে 15 জনের মতো দেশি মানুষ, আর বাকি সবাই ভিনদেশি। কেউ কৃষ্ণাঙ্গ, আবার কেউ শ্বেতচার। এদের চেহারা দেখে একেবারে মনে হচ্ছে না যে এরা জঙ্গলি। এদের অধিকাংশদের চেহারায় শিক্ষিত ছাপ, অনেকের চোখে চশমা। এদের ভিতরে লিডার গাছের উবুটিবিতে বসে আছে। গেছল লোকটা, তার পাশে বসে আছে 2 অল্প বয়সী মেয়ে, আর সেই টিভির এক পাশে হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে প্রায় 30 জনাক লোককে। তাদের ভিতরে প্রায় সবাই পুলিশের পোশাকে, অল্প কয়েকজন সাধারণ মানুষ, আর এদেরকে পাহারা দিচ্ছে আর কয়েকজন জঙ্গলি পুরুষ। সাফান জঙ্গলিগুলোর থেকে বেশ খানিকটা দূরে গাছ পাহাড়ের আড়াল থেকে সবগুলোর অবস্থান দেখেনি মনে মনে ছক কষে নিল কিভাবে কি করবে। আর তারপর কানে লাগানো ব্লুটুথ ডিভাইসটা কানেক্ট করলো রুমাশার সাথে। রুমাশাকে লাইনে পেয়ে সাফান চাপা সুরে জিজ্ঞেস করলো, রিমো, তুমি ঠিক আছো? ওদিকে সিচুয়েশন কি বলো? ওপাশ থেকে উত্তর এলো, এখানে 3 জন জঙ্গলির পশু ছিল, জবাই দিয়েছি তাদেরকে আমি। টু শব্দ করার ফুরসতও পায়নি ওরা। তুমি ওদিকে সিচুয়েশন বলো, এরা কারা আর এখানে কি করছে? সাফান জঙ্গলগুলোর থেকে আরও কিছুটা দূরে সরে গিয়ে বলল, এরা নরখাদক। এইখানে এদের সংখ্যা প্রায় 50-60 জনের মতো। সবার হাতে অস্ত্র, ধারালো অস্ত্র, তবে আধুনিক নয়। রাস্তায় যে 3টা পুলিশের গাড়ি দেখেছিলে, সে গাড়ি পুলিশগুলো এইখানে ওরা জিম্মি করে রেখেছে। আর তাদের ভেতরে 2 জনকে এখন আগুনে ঝলসানো বারবিকিউ করা হচ্ছে। প্রায় 30 বা তার অধিক মানুষকে আটকে রাখা হয়েছে। হয়তো ওরা পরে খাবে ওদেরকে। এখন আমার প্ল্যান শোনো। জঙ্গলিগুলোর নৃত্য থেমেছে, ওরা এখন খাওয়া দাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সবাই মাটিতে বসে পড়েছে লাইন বেঁধে। লিডার তার আসন থেকে নেমেছে। সে এখন আগুনে ঝলসানো মাংস কেটে কেটে ভাগ করবে, তারপর সবাইকে দিবে। লিডার হাত দেওয়ার আগে কেউ খাবার স্পর্শ করতে পারে না। সাফান দাঁড়িয়ে আছে অন্ধকারের ভেতর, হাত পা বেঁধে রাখা পুলিশগুলো আর সাধারণ মানুষের পেছনে কিছুটা দূরত্ব নিয়ে। এই সময় সাফান হাঁটু গেড়ে বসল মাটিতে, তারপর নিজের ডান হাতের তালু মাটিতে স্পর্শ করল। গত 10-12 বছর সাফান শিখেছে কেন জঙ্গলের সরীসৃপগুলো তার প্রতি আকৃষ্ট হতো, আর কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। এখন সে চাইলেই সরীসৃপগুলো তার প্রতি আকৃষ্ট করতে পারে। তাদেরকে যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারে, যেটা ইচ্ছা করাতে পারে। মাটিতে হাত রেখে সাফান ওর গলা দিয়ে এক অদ্ভুত ধরনের শব্দ বের করলো, আর সেই সাথে নিজের ডান হাতটা এক সুনির্দিষ্ট গতিতে মাটিতে ঘষে নিল। তার করা সে শব্দের কম্পা অংশ সাধারণ মানুষের কাছে পৌঁছালো ঠিকই, কিন্তু যাদের কাছে পৌঁছালো, যে মানুষগুলোর কাছে তারা বুঝতে পারল না। আর যাদের কাছে পৌঁছানোর কথা তাদের কানে পৌঁছাতেই সবাই সচকিত হয়ে উঠল এই অদ্ভুত আহ্বানে। লিডার ব্যক্তিটা তার খড়গ দিয়ে ঝলসানো দেহগুলোর টুকরো টুকরো করছে, তারপর তার সহচারীদের দিয়ে সবার হাতে হাতে পৌঁছে দিচ্ছে মাংস, কিন্তু কেউ স্পর্শ করছে না। লিডার খাবার মুখে দেওয়ার আগে সাধারণ কারো খাবার মুখে দেওয়ার নিয়ম নেই।
সেই যে নিয়ম ভঙ্গ করবে সেই পরের বার অন্যের খাবার পরিণত হবে। খাবার বন্টন শেষে লিডার নিজের জন্য নির্ধারিত জায়গায় যেতে নিল। তখনই মাটিতে সরসরে শব্দ হতে শুরু করলো। শব্দটা ক্রমশে বাড়তে লাগলো। প্রথমে কেউ সেদিকে খেয়াল না করলেও শব্দ যখন তীব্র হলো তখন সবার খেয়াল গেল সেদিকে। চারিদিক থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসছে মাটির বেয়ে। ব্যাপারটা বুঝে উঠতে উঠতে চারিদিক থেকে ঝাঁকে ঝাঁকে মাটি বেয়ে আসতে থাকলো খর্বাকৃতির কালো রঙা চিকন শৈলের সাপ। সেগুলো পিঠের উপর দিয়ে সাদা রঙা 3টা রেখা চলে গেছে মাথা থেকে লেজ পর্যন্ত। হঠাৎ এতগুলো সাপের উপস্থিতিতে হকচকে গেল সবাই। সাপগুলো এঁকে বেঁকে চলে এলো জঙ্গলিগুলোর পায়ের কাছে। মাটিতে কিলবিল করতে থাকলো সেগুলো। অনেকের শৈল বেয়ে উপরে উঠে গেল বেশ কয়েকটা। চিৎকার জুড়ে দিল জঙ্গলিগুলো। মাটির ওপর লাফালাফি করতে থাকলো অনেকে। নিজেদের হাতে অস্ত্রগুলো দিয়ে সাপগুলোকে প্রতিহত করার চেষ্টা করলো, কিন্তু সাপগুলো খুব দ্রুত গতিতে এদিক ওদিক ছুটে চলেছে। সহজে তাদেরকে ধরাশায়ী করা যাচ্ছে না। পাহাড়েরত গার্ডগুলো নিজেদের লিডারের নিরাপত্তা নিশ্চিত করে আটকে রাখা মানুষগুলোকে রেখে চলে আসলো লিডারের কাছে। অদ্ভুত ব্যাপার হলো, সাপগুলো কাউকে কামড়াচ্ছে না, শুধু এর গা থেকে বেয়ে এর গায়ে উঠছে আর আশপাশ দিয়ে ঘুরঘুর করছে। কিছুক্ষণ পর সাপগুলো হঠাৎ করে এদিক ওদিক ছুটে পালিয়ে গেল, যেভাবে এসেছিল ঠিক সেভাবেই। জঙ্গলিগুলো যেন হাঁপ ছেড়ে বাঁচল। লিডার লোকটা অদ্ভুত এক ভয়ানক ভাষায় জিজ্ঞেস করলো যে সাপগুলো কাউকে কামড়াচ্ছে কি না, কিন্তু কেউ কোনো কথা বলল না। সাপগুলো কাউকে কামড়ায়নি। লিডার লোকটা ভেবে পেল না হঠাৎ কি হলো। ব্যাপারটাকে পুরোপুরি ন্যাচারাল কোনো ফোনেমেনম হিসাবে ধরে নিল সে। কিন্তু তখনই একজন পাহারাদার চিৎকার করে সে অদ্ভুত ভাষায় বলে উঠল যে তাদের আটকে রাখা লোকগুলো একটাও নেই, সবাই পালিয়েছে। সবার তখন হুঁশ ফিরল। এতক্ষণ নিজেদের নিয়ে ব্যস্ত ছিল তারা, সেদিকে কেউ খেয়ালই করেনি। কিন্তু লিডার ব্যক্তিটার মাথায় এলো না এত শক্ত করে বাঁধন খুলল কে। সবার হাত পায়ে এক বিশেষ ধরনের বন্ধনে বাঁধা ছিল, যা খুলতে গেলে বিশেষ পদ্ধতি অনুসরণ না করলে খোলা কখনো সম্ভব নয়। আর এই বিশেষ পদ্ধতি শুধুমাত্রই ট্রাবে থাকা গুটি কয়েক মানুষই জানত। আর যদি বেঁধে রাখা লোকগুলোর ভেতরে কেউ একটা ব্যক্তি এই কাজটা করেও, তবে এতগুলো মানুষের বন্ধনই খুলতে গেলে অনেক সময় লাগার কথা। এত অল্প সময় এতগুলো বন্ধনই খোলা মোটেও সাধারণ ব্যাপার নয়। আর তার থেকেও বড় বিষয় যে তাদের ধরে রাখা লোকগুলো পালিয়েছে, যাতে অধিকাংশ পুলিশদের লোক। তাদের এখনই এখান থেকে পালাতে হবে, নইলে একবার ধরা পড়ে গেলে জীবন শেষ হয়ে যাবে। কিন্তু পালানোর আগে একবার শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নিল লিডার। সে সবার উদ্দেশ্যে বলল, পালিয়ে যাওয়া লোকগুলো বেশি দূর যেতে পারেনি। তোমরা সবাই ছড়িয়ে পড়ো, যতগুলো পারো ধরে নিয়ে আসো। তাদেরকে ধরে নিয়ে আমার সাথেই সবাই এখান থেকে সরে পড়বে। কয়েকটা না ধরতে পারলে খাদ্য ভালোভাবে পাবো না, তখন নিজেদের ভেতর থেকে আমাদেরকে খাবার বেছে নিতে হবে। এখনই যাও। লিডারের আদেশ পাওয়া মাত্রই সবাই দলে দলে বিভক্ত হয়ে পড়ল আর ছুটে চলল জঙ্গলের ভেতরে। জঙ্গলের রাস্তা দিয়ে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। জঙ্গলের রাস্তার দিকটাও একটা নির্জন আর অন্ধকারাচ্ছন্ন জায়গার পাশাপাশি ঘাপটি মেরে বসে আছে রেস্কিউ করা পুলিশ দলটি। কেউ কোনো সাড়াশব্দ করছে না। সবার হাতেই গাছের কাছা মাঝারি ডাল, সেগুলো মাথার সুচলো করা। চারিদিকে নজর বুলাচ্ছে তারা। কোনো জঙ্গলিকে দেখার সাথে সাথেই হাতে বর্ষাটা দিয়ে তার ভাবলীলা সাঙ্গ করে দিবে তারা। পুলিশদের ভেতরে একজন নিজের পকেট থেকে ফোন বের করলো। অন্যরা তাকে আড়াল করে নিলেও যেন কোনো জঙ্গলি আলো দেখে এদিকে চলে না আসতে পারে। সবার ফোন ওই জঙ্গলিগুলো তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, কিন্তু এই একটা ফোন ভাগ্যক্রমে তারা নিতে পেরেছিল জঙ্গলিগুলোর কাছ থেকে আড়াল করে। পুলিশটা ফোন বের করে হেড অফিসে কল করলো। 2বার রিং হতেই কল রিসিভ করলো কেউ। করে সেই লোকটি উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, মিস্টার আফতাব, আপনাদেরকে আমরা গত কয়েক ঘন্টা ধরে ট্রেস করার চেষ্টা করেছি, কিন্তু আপনাদেরকে পাচ্ছি না। ওদিকে সিচুয়েশন বলুন, কি হচ্ছে ওইখানে? আপনারা এখন কোথায় আছেন, কি অবস্থায় আছেন? আফতাব নামের লোকটি চাপা গলায় বলল, স্যার, আমরা ভয়ানক বিপদে আছি। আপনি দ্রুতই স্পেশাল ফোর্স পাঠানোর ব্যবস্থা করুন। উইদাউট আর্মস। আমরা এখানে নরখাদকের পাল্লায় পড়েছি। ওরা সংখ্যায় অনেক। আমাদেরকে ধরে ফেলেছে ওরা।
দুজন পুলিশকে ওরা অলরেডি ঝলসে ফেলেছে, আর এখন তাদের খাওয়ার প্রস্তুতি চলছে। আর অন্য আরেকজনের তীর বেঁধে মারা গেছে বলে জেনেছি আমরা। ওদের হাত থেকে আমাদের কোনো বেঁচে থাকার সম্ভাবনা দেখছি না। তারপর আমরা লুকিয়ে আছি। একজন নাম না জানা ব্যক্তি আমাদেরকে ওদের হাত থেকে পালাতে সাহায্য করেছে। এখন আমরা সবাই লুকিয়ে আছি জঙ্গলের ভেতরে এক কোণে। আর সেই লোকটা আবার জঙ্গলিগুলোর উদ্দেশ্যে ফিরে গেছে। অফিসার উত্তেজিত গলায় বললেন, কি বলো নরখাদক? আর যে লোকটা তোমাদেরকে সাহায্য করেছে সে আবার ফিরে গিয়েছে কেন? একাই গিয়েছে? আফতাব হোসেন উত্তর দিল, জি স্যার, সে একাই গিয়েছে। তবে চিন্তা করবেন না, সে সাধারণ কেউ নয়। সে খুবই দক্ষ কেউ। হয়তো সে কোনো ফোর্সের সদস্য। শোল থেকে সেরকমই মনে হচ্ছে। হয়তো সে আমাদের দেশের কেউ নয়, কারণ তার পোশাক অনেক উন্নত। সে হয়তো অন্য কোনো দেশের কেউ। নইলে কারো পক্ষে সম্ভব নয় এতগুলো মানুষকে উদ্ধার করা একা। আর ও অনেক ব্যাপার আছে স্যার, ফোনে বলা সম্ভব না। আপনি যত দ্রুত সম্ভব স্পেশাল ফোর্স পাঠিয়ে দিন। আর আমাদের হাতে কোনো অস্ত্র নেই, আছে শুধু গাছের ডাল দিয়ে বানানো বর্ষা। এগুলো ওই লোকটা বানিয়ে দিয়ে গেছে। আমাদের অস্ত্রগুলো এই নরখাদকদের আস্তানায় পড়ে আছে। অফিসার বললেন, ফোর্স অন ওয়ে। আপনারা চিন্তা করবেন না, ঘণ্টাখানের ভেতরে ফোর্স পৌঁছে যাবে আপনাদের কাছে। আর ওই লোকটার পরিচয় আমার চাই। তার মতো একজন দক্ষ লোক আসলেই কি সেটা জানার প্রয়োজন। আপনি চেষ্টা করবেন তার পরিচয় জানার। নাও স্টে সেফ। বলে খট করে কলটা কেটে দিল অফিসার। সাফওয়ান আবার চলল জঙ্গলিদের আস্তানার দিকে। রেস্কিউ করা লোকগুলো একটা নিরাপদ জায়গায় রেখে তাদের হাতে নিজের তৈরি বর্ষার নিজের একটা ধারালো চাকু দিয়ে এসেছে। এখন তারা নিজেদের সেফটি নিজেরা বুঝে নিক। তার এখনও কাজ বাকি আছে। জঙ্গলগুলোকে শেষ করাটাই তার এখন মূল উদ্দেশ্য। সাফওয়ান নিজের ব্লুটুথ ডিভাইসটা রুমেশের সাথে কানেক্ট করলো। তারপর বলল, সিচুয়েশন বলো। রুমেশে উত্তর দিল, 10 ম্যান ডাউন। সাফওয়ান চারিদিকে সতর্ক দৃষ্টি দিতে দিতে বলল, লিডার আর দেশি কুকুরগুলো ছাড়া সবগুলোর মজা বুঝিয়ে দাও। রুমেশে বাঁকা এসে বলল, ওকে বস। কথা শেষ করে ব্লুটুথ ডিভাইসটা আবার ডিসকানেক্ট করে দিল সাফওয়ান। লিডার বসে আছে চিন্তিত মুখে। তার আশেপাশে 10 জনের মতো লোক গার্ড দিচ্ছে। আর তার পাশে বসে আছে সেই অল্পবয়সী মেয়ে দুটো। তার পাঠানো লোকগুলো এখনও ফিরে আসলো না। চিন্তা হচ্ছে তাকে এখন কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। তার ফলোয়ার্সগুলো এখান থেকে তাকে রেখে চলে যেতে হবে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। নইলে সে নিজেও বিপদে পড়ে যাবে। আর সেই বিপদে পড়লে পুরো ট্র্যাপটাই নষ্ট হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে না। তার উত্তরসূরি আসতে চলেছে। তার পাশে বসা মেয়ে দুটোর একজনের মধ্যে এখন কোনোভাবে ধরা পড়লে সে তার রাজ্য আর নিজের উত্তরসূরি সবই হারাবে। এই সর্বনাশ হওয়ার আগে নিজের সেফটি জন্য সেফ জায়গায় যেতে হবে। এমন সময় জঙ্গলে যাওয়া দলগুলোর একটা ফিরে এলো, দ্রুত গতিতে ছুটতে ছুটতে। এসে লিডার সামনে দাঁড়ালো তারা। লিডার জিজ্ঞাসা দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। ওদের ভেতর একজন কিছুক্ষণ দম নিয়ে হাফ ছেড়ে অদ্ভুত ভাষা বল, ওইখানে আমাদের ছাড়াও আরও কেউ আছে বস। আমাদের দলের অনেকেই মাটিতে দ্বিখণ্ডিত করে ফেলেছে। কেউ এখানে এসেছিল আর আমাদের ধরে রাখা লোকগুলোকে পালাতে সাহায্য করেছে সেই। আমাদেরকে এখনই এখান থেকে পালাতে হবে। লিডার ব্যক্তিটা উঠে দাঁড়ালো। গার্ডগুলোকে ইশারা দিয়ে সব কিছু গুছিয়ে নিতে বলল। এখনই প্রস্থান করবে তারা। আক্রমণকারী যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আদেশ দিয়ে সে লোকটি তাদেরকে জিজ্ঞেস করল, ওরা সংখ্যায় কতজন? ওদের কাছে অস্ত্রশস্ত্রের পরিমাণ কেমন? আগের লোকটা আবারও বলল, ওরা সংখ্যা কতজন তা জানি না আমরা। ওদের কাউকে দেখা যাচ্ছে না। আমরা যাদেরকে আটকে রেখেছিলাম সে লোকগুলো টিকিটটাও পাওয়া যাচ্ছে না। তারা কোথায় লুকিয়েছে সেটাও বুঝতে পারছি না। আর আমাদের ওপর যারা আক্রমণ করেছে তারা খুবই চতুর। কখন কাকে কোন পাশ দিয়ে আক্রমণ করে সেটা বোঝার কোনো উপায় নেই। লিডার লোকটা এবার একটু ভয় পেয়ে গেল যেন। যে গার্ডগুলো দ্রুত হাতে মানুষের সাথে লড়াই করতে পারতো তাদেরকে দেখতে পাচ্ছে না। যে গার্ডগুলো এখন বাকি আছে তাদের দিকে সে তাকিয়ে বলল দ্রুত হাত চালাতে। আর ফিরে আসা দলটাকে বলল নিজেদের জিনিসপত্র আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এখনই গুছিয়ে নিতে। তারা এই মুহূর্তে এখান থেকে বিদায় নেবে। ঠিক এমন সময় একটা কাটা মাথা
কোনো একদিক থেকে উড়ে এসে পড়ল লিডার একেবারে পায়ের কাছে। চমকে গেল সে। মাথাটাকে ভালোভাবে খেয়াল করে দেখল তাদের দলের একজনের মাথায় এটা। আটকে উঠল সে। গার্ডগুলো সকচকিত হয়ে নিজেদের ধারালো অস্ত্রগুলো হাতে তুলে ধরে চারিদিকে সতর্ক দৃষ্টি বুলাতে লাগলো। লিডারের পাশে বসে মেয়ে দুটো ভয়ে একে অপরকে জড়িয়ে বসে রইল। এমন সময় জঙ্গলের ভেতরে ঘন মিসমিস অন্ধকার থেকে কারো শীষ বাজানোর শব্দ কানে এলো ওদের। অদ্ভুত সুন্দর সুরে কেউ শীষ বাজাচ্ছে। শব্দটা ক্রমশ গাঢ় হচ্ছে। গার্ডগুলো অস্ত্র হাতে এগিয়ে গেল সেদিকে। আর লিডারকে ঘিরে দাঁড়িয়ে রইল অন্যরা। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না সামনে, কিন্তু সেই মুহূর্তে অন্ধকারের ভেতরে জ্বলজ্বল করে উঠল একজোড়া চোখ। ওরা সবাই দেখতে পেল সে জ্বলজ্বলে চোখ জোড়া। ধূসর সবুজ রঙা সেই চোখ দুটোর আলো ছড়াচ্ছে শিকারী জন্তুর মতো। আর শিশের শব্দটাও সেদিক থেকেই আসছে। ধীরে ধীরে শিশের শব্দটা আরও গাঢ় হলো। আর সেই সাথে দৃশ্যমান হলো ওই অদ্ভুত দর্শন চোখজোড়ার মালিকের। সে এখনও শীষ বাজিয়ে চলেছে। অস্ত্রধারী গার্ডগুলো একদম কাছে চলে এলো সে। কিন্তু গার্ডগুলো কোনো এক অজানা ভয় অসাড় হয়ে গেছে যেন। হাতে ধরে রাখা অস্ত্রগুলো নামছে না, আঘাত করার শক্তিও পাচ্ছে না ওরা। লোকটা শীষ বাজানো থামালো। লিডার ব্যক্তিটা সেই অদ্ভুত ভাষায় গার্ডগুলোকে উদ্দেশ্য করে চিৎকার করলো, তোমরা থেমে গেলে কেন? ও তোমাদের কাছে আসছে, মেরে ফেলা ওকে এক্ষুনি। কি হচ্ছে তোমাদের? কিন্তু গার্ডগুলো যেন সে কথা শুনতেই পেল না। ওদের দৃষ্টি সম্পূর্ণ তাদের সামনে দাঁড়ানো লোকটার দিকে, যার চোয়ালদয় শক্ত হয়ে আছে এই মুহূর্তে। তাতে দাঁত পিষছে যেন, চোখ জোড়া দিয়ে যেন ঝলসে দিচ্ছে তাদেরকে। ওই শক্ত হাতের বিশাল থাবা যেন সতর্ক করে দিচ্ছে প্রতিটা পদক্ষেপে 100 বার ভেবে নেওয়ার জন্য। সাফান গার্ডগুলোর দিকে আরও একবার শক্ত দৃষ্টিতে তাকিয়ে ওদের সামনে থেকে সরে এগোলো লিডারের দিকে। লিডারের আশপাশে থাকা অন্য গার্ডগুলো অস্ত্র হাতে প্রস্তুতি নিচ্ছে। তাদের দিকে এগিয়ে আসার লোকটা এদিকে ওদিকে কিছুক্ষণ পরখ করে তাদের দিকে এগোচ্ছে। আর লোকটা যদি কিছু উল্টোপাল্টা করে তাহলে হাতে অস্ত্রগুলো দিয়ে একদম গলা বরাবর বসিয়ে দেওয়ার প্ল্যান করে আছে তারা। লিডার নিজেও পাশ থেকে একটা খরচ হাতে তুলে নিল। সাফান লিডারের দিকে এগোতে এগোতে বাঁকা হাসলো। তারপর শান্ত কণ্ঠে ওদেরকে সেই অদ্ভুত ভাষায় বলল, চিৎকার করে কোনো লাভ হবে না। এখন এখানে আমি যা করব তাই হবে। লিডার ব্যক্তিটা হকচকে গেল। ভরকে গেল তার পাশে দাঁড়ানো লোকগুলো। গার্ডগুলো অবাক হয়ে ফিরে তাকালো সাফানের দিকে। লিডার ব্যক্তিটা উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি আমাদের ভাষা কিভাবে জানলে? কে তুমি? কোথা থেকে এসেছো? সাফান উত্তরে কিছু বলল না। এগোতে এগোতে একেবারে লিডারের সামনে গিয়ে দাঁড়ালো। আর তারপর হঠাৎ দাঁত মেলে হিংস্রভাবে হাসলো। আর সাথে সাথে দৃশ্যমান হলো ওর ঝকঝকে নাই দাঁত জোড়া। লিডার ব্যক্তিটা চোখমুখ ভীত দেখালো, যেন এই হাসির অর্থ তার জানা। কৈসের সাথে যেন মিল পাচ্ছে একটা। এই চোখ, এই দাঁত, এই শৈল, এই হাসির কথা যেন শুনেছে কোথাও। হ্যাঁ, তার মনে পড়েছে বেশ কয়েক বছর আগে সে যখন অ্যামাজনে কোনো এক নরখাদার ট্র্যাবের সাথে ছিল, সেখানে এই বিবরণ সে শুনেছে আর জেনেছে এই বিবরণধারী লোকটার সম্পর্কে। ভয় শুকনো ঢোক গিলল সে। তারপর এক পা করে পেছাতে লাগলো নিজের পেছনের দিকে। এরপর চাপা সুরে মুখে উচ্চারণ করল, সাফওয়ান আহমেদ। অ্যামাজনে থাকা হাইব্রিডের সাফওয়ান আহমেদ, অতি বিষাক্ত সাফওয়ান আহমেদ। তোমাকে আমি চিনি, তুমি কি কি করতে পারো সেটাও জানি আমি, সেটাও জানি। বলেই লিডার ব্যক্তিটা আর কারো অপেক্ষা করল না। নিজের ফোর্সদেরকে রেখে, নিজের অনাগত সন্তানকে রেখে সে পেছনের দিকে ছুটতে লাগলো। কিন্তু বেশি দূর যেতে পারল না। তার আগে সপাত করে একটা তীরে ফলা এসে বিঁধল লিডারের পায়ে। হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল সে মাটির ওপর। লিডার পড়ে যেতে দেখেও গার্ডগুলো আর অন্যান্য লোকগুলো কিছু বুঝে উঠতে পারল না। তাদের কাছে এই রহস্য মানব এখনও ধোঁয়াশা। আর তার উপর নিজেদের লিডার তাদেরকে ফেলে রেখে এইভাবে ছুটে পালানোর চেষ্টা, সব কিছু তাদেরকে দ্বিধায় ফেলে দিল। তবুও তারা অস্ত্র ত্যাগ করে রইল সাফওয়ানের দিকে। আর অন্য কয়েকজন তীরের উৎসের খোঁজে আশেপাশের নজর বুলাতে লাগলো সতর্ক দৃষ্টিতে। লিডার ব্যক্তিটার মাটিতে পড়ে কোকাতে লাগলো। পা থেকে রক্ত পড়ে ভেসে যাচ্ছে। মাটিতে পড়া অবস্থাতেই সে গার্ডগুলোকে উদ্দেশ্য করে বলল, ওকে মেরে ফেলো তোমরা, কেউ ওর কাছে যেও না। ওকে দূর থেকে মেরে ফেলো, অস্ত্র ছুঁড়ে মারো ওর গায়ে, কেউ ভুলে ওর কাছে যেও না।
সাফওয়ান এখনো তাকিয়ে আছে অন্ধকারে ভেতরে মাটিতে পড়ে থাকা লিডার ব্যক্তিটার দিকে। সাফওয়ানের ভেতর কোনো বিকার নেই। সে নিশ্চিন্ত আছে। লিডার ব্যক্তিটার গাঁটগুলোর আদেশ দিয়ে নিচে মাটিতে সাথে ঘেঁষে ঘেঁষে টেনে নিয়ে যেতে থাকলো সামনের দিকে। আর গার্ডগুলো তাদের লিডার কথা মতো সাফওয়ানের দিকে অস্ত্র ছুড়ে মারার প্রস্তুতি নিল। সাফওয়ানের একেবারে কাছে থাকা লোকগুলো নিজেদের অস্ত্র উঁচু করে শরীরের সর্বশক্তি দিয়ে সাফওয়ানের উপরে আঘাত করতে গেল। কিন্তু তার আগে সাফওয়ান ঝড়ের গতিতে নিজের টু সাইডের শোরটা বের করে তাদের মাঝ বরাবর চালিয়ে দিল। আর তারপরে তড়িঘড়ি গতিতে শোরটা চালিয়ে দিল ওর আশেপাশে থাকা লোকগুলোর ওপরে। চোখের পলকে তাদের দেহগুলো খণ্ড খণ্ড হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। হাতে মুঠি শীতল হয়ে হাতে ধরে রাখা অস্ত্রগুলো মাটিতে পড়ে শব্দ করে উঠল। সাফওয়ানের পেছনে থাকা গার্ডগুলো এই দৃশ্য দেখে অসাড় হয়ে গেল। এবার যেন মৃত্যুর পালা তাদের, সেটা বুঝতে আর কারো বাকি রইল না। হাতে অস্ত্রগুলো ফেলে রেখে নিজেদের পেছন থেকে ছুটে পালাতে গেল ওরা, কিন্তু শেষ রক্ষা হলো না। কয়েক কদম সামনে এগোতে জঙ্গলের ঘন কালো অন্ধকারের ভেতর থেকে তীরের গতিতে ক্ষুদ্র আকৃতির কতটা ধাতব বল একটা এসে লাগলো ওদের কয়েকজনের মাথা বরাবর। আর সেটা কপাল ভেদ করে মাথার পেছন দিক থেকে বের হয়ে মাটিতে আছড়ে পড়ল শব্দ করে। বাকি যে কয়েকজন বেঁচে রইল তারা নিজেদের সাথে এমন অবস্থা দেখে বুঝে ফেলল যে এখন তাদের বেঁচে ফেরার সব চেষ্টা বৃথা। এখন আর ছোটাছুটি করে কোনো লাভ হবে না। ওরা কয়েকজন স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। সাফওয়ানের দিকে ওদের অসহায় দৃষ্টি। আর সেই মুহূর্তে ঘন অন্ধকারের ভেতর থেকে ধীর পায়ে বের হয়ে এলো রুমাইশা। গার্ডগুলো শব্দ পেয়ে ফিরে তাকালো সেদিকে। আর তারা দেখতে পেল অসাধারণ শরীরী সৌন্দর্যের অধিকের এক মানবীকে। হাতে তার তীর ধনুক, চোখে শিকারী দৃষ্টি। ভারী পায়ে সোজা হেঁটে এলো রুমাইশা দাঁড়ালো গার্ডগুলোর পাশে। আর তারপর তাদের উদ্দেশ্যে বজ্রকণ্ঠে বলে উঠল, নীল ডাউন নাও। গার্ডগুলো এবার রুমাইশার চোখের দিকে তাকালো। ওই জলজলে সবুজ হলুদ রঙা চোখ দুটোর দিকে তাকিয়ে ওরা যেন সম্মোহিত হয়ে গেল। কোনো বাক্য ছাড়াই চুপচাপ মাটিতে বসে নীল ডাউন হয়ে রইল ওরা। আর সাফওয়ান ওর সামনে বসে থাকা মেয়ে দুটোর পাশ কাটিয়ে মাটিতে পড়ে থাকা লিডার দিকে এগোলো। লিডার ব্যক্তিটা তখনও নিজের মাটিতে ঘেঁষে ঘেঁষে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সাফওয়ান পৌঁছে গেল ওর কাছে। আর এরপর লিডারে যে পায়ে ব্যথা পেয়েছিল সে পাটা ধরে উঁচু করল। আর তারপর মাংসে গেঁথে থাকা তীরের ফলাটা ধরে মাংসের ভিতরে মুচড়ে দিল। আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল লিডার ব্যক্তিটা। কিন্তু সে চিৎকার সাফওয়ানের কানে গেল না। সে লিডারের পায়ে আঘাতপ্রাপ্ত জায়গাটায় তীরের ফলা শুদ্ধ চাপ দিয়ে ধরে টানতে টানতে নিয়ে এলো নীল ডাউন হয়ে থাকা গার্ডগুলোর কাছে। আর এরপর রুমাইশা গিয়ে ডিবির পাশে বসে থাকা মেয়ে দুটোকে টেনে এনে বসে রাখলো ওদের সাথে। আর সেই মুহূর্তে রুমাইশা কানে এলো স্পেশাল ফোর্সের গাড়ির সাইরেনের শব্দ। সাফওয়ানের দিকে তাকিয়ে সে স্মিত হেসে বলে উঠল, আমাদের ডিউটি শেষ, স্পেশাল ফোর্স চলে এসেছে। স্পেশাল ফোর্স এসে প্রথমেই উদ্ধার করলো পুলিশ আর সাধারণ মানুষের দলটিকে। আর এরপর উদ্ধার করা পুলিশদের সহমতে তারা রওনা দিল নরখাদকদের আস্তানায়। পথিমধ্যেই তারা মাটিতে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হয়ে পড়ে থাকা দেখল অনেকগুলো জঙ্গলি পোশাক পরা নরখাদকের খণ্ডিত দেহ। আর বেশ কিছু জায়গায় জায়গায় গাছের সাথে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পেল জীবিত কিছু নরখাদকদের। তাদের সবাই দেশি। যারা মাটিতে খণ্ড খণ্ড হয়ে পড়ে আছে তাদের সবাই প্রায় বাইরের দেশের। আর এরপর স্পেশাল ফৌজ পৌঁছালো নরখাদকদের প্রধান আস্তানায়। আর সেখানে গিয়ে দেখল পায়ে তীর বেঁধে থাকা অবস্থায় কুকড়াতে থাকা নরখাদকদের লিডারকে, যার পায়ে দড়ি বেঁধে গাছের সাথে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। আর তার সাথে পেল গাছের সাথে পিরোমোড়া করে বেঁধে রাখা আরও বেশ কয়েকজন জীবিত নরখাদকদের। স্পেশাল ফোর্স প্রধান পুলিশ কর্মকর্তা পুলিশ সদস্য আফতাব হোসেনকে জিজ্ঞেস করল তাদেরকে সাহায্য করার লোকটার ব্যাপারে। কিন্তু আফতাব হোসেন কিছুই বলতে পারল না। কোথাও সে লোকটির টিকে পাত্তাও পেল না ওরা। আফতাব হোসেন পুলিশ সুপারকে বলল, সে লোকটা হয়তো এই নরখাদকগুলোকে সাহায্য করে এইখানে এইভাবে বেঁধে রেখে গিয়েছে আর আইডেন্টিটি লুকিয়ে রাখতে জায়গা ছেড়ে চলে গেছে। তবে আফতাব হোসেন পুলিশ সুপারকে বলল যে যেভাবেই হোক লোকটিকে খুঁজে বের করতে হবে তাদের। লোকটার চেহারা একেবারে স্পষ্ট না হলেও খানিকটা মনে আছে আফতাব হোসেনের। আর এই পুরো নরখাদক গোষ্ঠীটাকে ধরে দেওয়া আর তার সাথে
একটা পুলিশের ফুল টিমকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা। লোকটাকে তারা কোনোমতেই হারিয়ে ফেলতে চায় না। লোকটাকে তাদের খুঁজে বের করতেই হবে, যে কোনো মূল্যেই হোক। এই পুরো মিশনের কৃতিত্ব একমাত্র তারই। স্পেশাল ফোর্সের প্রধান নিজেও আফতাব হোসেনের কথায় সায় দিলেন, আর তারপর নিজেদের কাজে লেগে পড়লেন। অন্তঃসত্ত্বা মেয়েটিকে তারা মেডিকেলের কেয়ারে পাঠিয়ে দিলেন আগে ভাগে। আর এরপর সবগুলোকে ধরে তারা উঠালো পুলিশের গাড়িতে। আর এরপর জঙ্গলিগুলোকে নিয়ে যাওয়া হলো সোজা জেলখানায়। ওইখানে তাদেরকে জামাই আদর করে সারা জীবনের মতো নরখাদ্যগিরি বের করে দেওয়া হবে। লিডারকে আলাদাভাবে গাড়িতে তোলা হলো। বেঁচে থাকা বিদেশিদের ভেতরে সে একমাত্র, এছাড়া আর কোনো বিদেশি বেঁচে নেই। তাকে বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করা হবে নরখাদকদের বিষয়ে। মাটিতে পড়ে থাকা মৃতদেহগুলো, খণ্ডিত অংশগুলো কুড়িয়ে একত্রে নিয়ে যাওয়া হলো মর্গে। সেখানে তাদের লাশ আর বডি পার্টস শনাক্ত করে, আইডেন্টিটি শনাক্ত করে যার যার দেশে পাঠিয়ে দেওয়া হবে শেষকৃত্যের জন্য। ফজরের আজান হয়ে গেছে। খানিক পরে ভোরে আলো ফুটতে শুরু করবে। রাস্তা সম্পূর্ণ ফাঁকা, কোনো জনমানবের অস্তিত্ব নেই। রাস্তার দুই পাশে ফাঁকা মাঠ। এই এরিয়ার ভেতরে আর কোনো বসতি চোখে পড়ছে না। ফিরফিরি বাতাস চারদিকে মেতে আছে। মাঠের ফসলের ওপর দিয়ে এলোমেলো হয়ে ছুটে চলেছে সে বাতাস। বাতাসে তালে তালে ঢেউ খেলে যাচ্ছে ফসলের ওপর দিয়ে। আর সে ফুরফুরে বাতাসের ভেতর দিয়ে মাঠের ভেতরে রাস্তা ধরেই ঝড় গতিতে ছুটে চলছে মিসমিসে কালো রঙা ল্যাম্বরগিনি গাড়িটি। ড্রাইভিং সিটে দক্ষ হাতের সাথে স্টিয়ারিং ঘোরাচ্ছে সাফওয়ান। আর তার পাশে বসে জানলা দিকে বাহিরে মুখ করে বসে আছে রুমাইশা। মেরুন রঙা চুলগুলো তার খোলা, লম্বা চুলগুলো বাতাসে উড়াউড়ি করছে। অসম্ভব রকম ভালো লাগছে তার। দুজনে কেউই গায়ে সেফটি পোশাক এখনো খোলেনি, ওইভাবে গাড়িতে চড়ে বসেছে। স্পেশাল ফোর্সের গাড়ি সাইরেন শোনার পরে নরখাদকগুলোকে ওইখানে বেঁধে রেখে ওরা ফিরে আসে সেইখান থেকে। আর এরপর স্পেশাল ফোর্স দলটা যখন জঙ্গলের ভেতর ঢুকে পড়ে, ওরা উঠে আসে রাস্তায়। তারপর গাড়ি নিয়ে সোজা রওনা দেয় বাড়ির পথে। নিজেকে মোটেও রিভিল করতে চায় না সাফওয়ান। এতে যদি তার রিয়েলিটি আইডেন্টিফাই বের হয়ে আসে তবে খুব সমস্যা পড়ে যাবে ও। তাই স্পেশাল ফোর্স পৌঁছানোর আগেই রিমুকে নিয়ে সে ওইখান থেকে ভেগেছে। রুমাসে গাড়ির জানলা থেকে মুখ ফিরিয়ে সাফওয়ানের দিকে তাকালো। মুখটা হাসি হাসি, চোখের ভেতর যেন খুশি ঝিলিক দিয়ে উঠেছে। সাফওয়ান গাড়ি চালানো অব্যাহত রেখে রুমাসের দিকে তাকিয়ে দেখলো একবার, তারপর আবার রাস্তার দিকে দৃষ্টি ফিরিয়ে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, আমার বউকে এত খুশি খুশি লাগছে কেন? রুমাসে এক প্রকার নেচে উঠে মুখে খুশির বন্যা বইয়ে হাসি ফুটিয়ে বলল, ভাল লাগছে অনেক। মাঝে মাঝে এই রকমের অ্যাডভেঞ্চারের মিশন আসলে মন্দ হয় না, কি বলো? সাফওয়ানের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে উত্তরে আসে সাফওয়ানের মুখের দিকে তাকিয়ে রইল রুমাইশা। কিন্তু রুমাইশা যেমন আশা করেছিল তেমন কোনো উত্তরই দিল না সাফওয়ান। ফিরেও তাকালো না রুমাইশার দিকে। রুমাইশার ঝিলিক দেওয়া হাসি মুখটা দপ করে নিভে গেল। আর সেখান থেকে এসে ভর করল একটা বুড়োকুটি করে সন্ধিহান চোখে তাকিয়ে থাকা মুখ। সাফওয়ানের দিকে ভালোভাবে ঘুরে বসে রুমাইশা ওই রকমের মুখ করে জিজ্ঞেস করল, কী ব্যাপার, তুমি চাওয়ালা মুরগির মতো মুখ করে বসে আছো কেন শুনি? নিজেকে চাওয়ালা মুরগির সাথে তুলনা করায় সাফওয়ানের মুখ ঘুরে তাকালো রুমাইশার দিকে। তারপর বেজার মুখে বলল, কারণ আমার তোমার মতো অত ভাল লাগছে না। রুমাইশা কোমরে দুহাত গুজে দিয়ে আগের মতো করেই জিজ্ঞেস করলো, কেন ভাল লাগছে না কেন তোমার? সাফওয়ান রাস্তার দিকে নজর দিতে দিতে বলল, কারণ আমি যা করতে এদিকে এসেছিলাম তা করতে পারিনি, তাই আমার ভাল লাগছে না। ভাল লাগছে না শব্দটা জোর দিয়ে ঠাস মেরে বলল সাফওয়ান। সাফওয়ানের বলা ভঙ্গি দেখে খিলখিল করে হেসে উঠল রুমাইশা। তারপর হাসি থামিয়ে সাফওয়ানের বলা ভঙ্গি অনুসরণ করেই বলল, তো গাড়ি থামাও, তোমাকে একটু ভাল লাগিয়ে দেই। সাফওয়ান আগেই থেকে বেজার মুখে বলল, ফাজলামি করিস না তো, আমি এখন মোটেও ফাজলামির মুডে নেই, দূরে যা। রুমাইশা নিজের সিট থেকে উঠে সাফওয়ানের কোলের ভিতর এসে বসে পড়ল। তারপর দাঁত কেলিয়ে বলল, ফাজলামি করছি না, সত্যি। সাফওয়ান ওর চোখের দিকে তাকিয়ে সন্ধিহান দৃষ্টিতে জিজ্ঞেস করল, সত্যি? ঢপ দিচ্ছিস না তো? রুমাইশা সাফওয়ানের কলার ধরে একটা ছোটোখাটো ঝাঁকি দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ঢপ দিচ্ছি না শালা, সত্যি। একদম বিশ্বাস করে না আমাকে, বেয়াদব কোথাকার। গাড়ি থামাও এক্ষুনি। রিমুরে কথা বলার সাথে সাথেই পা দিয়ে গাড়ির ব্রেক কষল সাফওয়ান। ভর দুপুর বেলা,
সদর থানার স্পেশাল জেলখানাতে নিয়ে নরখাতকদের লিডার আর দেশি লোকগুলোকে বেধড়ক পেটানো হচ্ছে, কারণ তারা কিছু বলছে না, আর যা বলছে তা বোঝা যাচ্ছে না। সে অদ্ভুত ভাষাতেই ওরা কথা বলছে, তাই বাংলা ভাষা না বলা পর্যন্ত তাদেরকে পেটানোর আদেশ দিয়ে গেছে পুলিশ সুপার। আর এদিকে আফতাব হোসেন সহ অন্যান্য দেশ বিদেশি লোকদের পিটানো দেখছে তারা। এবার আফতাব হোসেন সহ অন্যান্য বিবরণ অনুযায়ী স্কেচ তৈরি করা হচ্ছে তাদেরকে উদ্ধারকারী ব্যক্তিটার। অন্যান্য সময়ে আসামির স্কেচ তৈরি করা হয়, আর এখন তৈরি করা হচ্ছে উদ্ধারকারী স্কেচ, কারণ সেই ব্যক্তিটার পরিচয় উদ্ঘাটন করে লোকটাকে খুঁজে বের করতে হবে। সে আসলে কি সেটা জানা জরুরি, আর এই মিশনের সম্পূর্ণ কৃতিত্ব তার পাওনা। আফতাব হোসেন সহ অন্যান্যরা যতদূর সম্ভব বিবরণ দিল। সে বিবরণ অনুযায়ী আর্টিস্ট একটা স্কেচ তৈরি করলো। সেটা একেবারে না মিললেও কিছুটা মিলল। থানার সহকারী পুলিশ সুপার কিছুটা ছোকরা গেছোর, কবির হোসেন নাম, নতুন জয়েন দিয়েছে। এখন বিয়ে শাদী হয়নি তার। সে তার বসের দেওয়া একটা কাজ সেরে মাত্রই থানায় আসলো, আর এখন তার কাজ হচ্ছে জঙ্গলিগুলোর মুখ থেকে তথ্য বের করা, যে তারা কবে থেকে এই কাজে জড়িয়ে আছে, আর আজ পর্যন্ত কতজনকে তারা এইভাবে বারবিকিউ করে খেয়েছে। সে এসে আগে ঢুকলো যেখানে স্কেচ তৈরি হচ্ছে সেখানে। তাকে দেখে পুলিশ সুপার বলে উঠল, কবির, দেখো তো স্কেচটা। লোকটা তো ভারী সুন্দর দেখতে, হ্যাঁ? কি বলো, নায়কের মতো চেহারা? কবির হোসেন কিছুটা সময় নিয়ে দেখলো স্কেচটা। এতক্ষণ ও দূর থেকে দেখছিল, এবার কাছে এগিয়ে এলো কিছুটা। তারপর ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বল, স্যার, লোকটাকে আমার কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। এবার আফতাব হোসেনের কাছে গিয়ে বলল, আপনি ওনার সম্পূর্ণ ডিটেলস বলুন তো, হাইট কেমন বা স্বাস্থ্য কেমন? আফতাব হোসেন খুব আগ্রহের সাথে বলল, স্যার, সে আপনার থেকে অনেক লম্বা, গায়ের রং শ্যামলা, মাথা ভর্তি চুল অনেক, শরীরের স্বাস্থ্য বিশাল, নায়কের মতন সত্যি সত্যি। ওই যে সেদিন আপনি একটা মুভি দেখছিলেন না, সুপারম্যান না যেন কি নাম, ওই মুভি নায়কের মতোই দেহ তার। পোশাকটাও একটা পরেছিল সেরকমেরই, শুধু পিঠে ওড়নাটা ছিল না, আর পোশাকটা কালো রঙা ছিল। সুপারম্যানের যে পিঠে ওড়না পরে সেটা জেনে কবির সেন্টি খেল। আহত দৃষ্টিতে সে তাকিয়ে রইল আফতাব হোসেনের দিকে। প্রিয় অভিনেতার এমন অপমান সত্ত্বেও কিছু বলতে পারল না সে। আফতাবের দিক থেকে চোখ সরিয়ে সে এবার পুলিশ সুপারের দিকে তাকালো, তারপর বলল, স্যার, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। পুলিশ সুপার কবিরকে ইশারা করে নিজের কেবিনে আসতে বলল, তারপর নিজেও চলে গেলেন, আর কবির গেল তার পেছন পেছন। কেবিনে ঢুকেই সে বলল, স্যার, পুরো এরিয়াটা সার্চ করে দেখেছি আমি। ওইখানে পুলিশদের জুতার ছাপ বাদেও আরও দুইজনের জুতার ছাপ পাওয়া গেছে। একটা হচ্ছে সাইজে 12, অন্যটা সাইজে 7। আমাদের পুলিশ টিমের সবার একই সাইজের জুতা পরা ছিল, তাই বাকি দুইটা জুতার ছাপ শনাক্ত করতে সুবিধা হয়েছে। আর এই জঙ্গলিগুলো কারো পায়ে জুতা ছিল না, ওরা সবাই বেয়ার ফুটে ছিল। সুতরাং ওইখানে কাল একজন নয় দুইজন ব্যক্তি ছিল। আর সাইজ 7-এর জুতাটা মহিলা, সম্ভবত কোন মেয়ে। এবং ছাপ দুটোর ছবি আমি তুলে এনেছি এবং সেগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি। দুইটা হাই ব্র্যান্ডের আর ফরেনার জুতা। আপনার ধারণা ঠিকই স্যার, তার কেউ দেশি নয় সম্ভবত। হয়তো এই ট্রাকটাকে ট্র্যাক করতে তারা এই দেশে এসেছে। পুলিশ সুপার এতক্ষণ নিচের চেয়ারে বসেছিলেন। কবির কথা শুনে তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর চিন্তিত মুখে বলল, আমি ধারণা করেছি যে সে বাইরের দেশে স্পেশাল ফোর্সের কেউ। হয়তো এই মিশনটা তাকে ধরিয়ে দেওয়া হয়েছে আর সে সাকসেসফুলও। এরপর মুখ থেকে চিন্তার ভঙ্গি সরিয়ে পুলিশ সুপার কবিরের দিকে অগ্রসরে তাকিয়ে বলল, তুমি তখন কি যেন বলছিলে, যে লোকটাকে তোমার চেনা চেনা লাগছে? কবির কিছুক্ষণ ভেবে বলল, জানি না ঠিক, তবে কিছু একটা এরকমই দেখতে একটা লোককে আমি দেখেছিলাম আমাদের বাড়ির পাশে একটা চায়ের দোকানে। ওখানে কমিউনিটি সেন্টারে এসেছিল সে সম্ভবত। আফতাব হোসেনের বিবরণে দিয়েছেন তার সাথে অনেকটাই মিলে গেছে। তাকে আমি বেশ ভালোভাবেই দেখেছি, কারণ ওই দোকানে একটা ঝামেলা হয়েছিল আমার সাথেই। কয়েকটা মাস্তান ছেলে এসে ঝামেলা করেছিল, আমাদের এলাকারই ছেলে। আমি পুলিশ লোক হওয়া সত্ত্বেও তারা আমাকে মানেনি, আগেও মানত না। বড় ঘরের ছেলে কি না, রাতের বেলায় ওরা চায়ের দোকান থেকে চাঁদা তুলতে এসেছিল। চাওয়ালা মামা পুরো দিন ইনকামটা ওরা চেয়ে বসে। আমি বাধা দিই, আমাকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর সেই সময় দুইজন লোক এগিয়ে আসে দোকানটাতে।
ওদের ভেতরে একজনের ওই স্কেচের সাথে মিল পাওয়া যায়। লোকটা এসে ওই ছেলের চুলগুলো ধরে থাপড় দিয়ে বিদায় দেয়। ছেলেগুলো কিছু বলারও সাহস পেল না। লোকটা যে ব্যক্তিত্বের অধিকারী তার অনুগত হতে বাধ্য হতে চাইবে সবাই। তার হাঁটার ভঙ্গি, তার তাকানো, তার কথা বলার সব কিছু আপনাকে তার অনুগত হতে বাধ্য করবে। আর তার প্রতি আমি কৃতজ্ঞ। পুলিশ সুপার বললেন, তাহলে তুমি ওই লোকটার সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করো। দেখো আমরা যাকে খুঁজছি সে কিনা। কমিউনিটি সেন্টারগুলোতে খোঁজ নাও ওই দিনে কোন কোন বিয়ে হয়েছিল আর কোন কোন কমিউনিটি সেন্টারে কারা কারা গেস্টে ছিল তাদের সাথে যোগাযোগ করো। করে লোকটার সম্পর্কে সব তথ্য বের করো। আর ওই জঙ্গলিগুলোর মুখ থেকে কিছু বের করতে পারলে আমাকে জানিও। কবির হোসেন ওকে স্যার বলে পুলিশ সুপারকে স্যালুট দিয়ে সেখান থেকে প্রস্থান করল। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই যে যার রুমে চলে এলো। সাফওয়ান আর রুমা সে বাচ্চাদেরকে নিয়ে চিলেকোঠার রুমে চলে এসেছে। সকালে বাড়ি ফিরে এসেছে ওরা। এসে ঘরে গিয়ে গোসল দিয়ে ঘুমিয়েছে। আর এরপর দুপুরে খাবার আগে ওদেরকে ডেকে তুলেছে শাফিন। আয়সারা সবাই সকালে চলে গেছে। যাওয়ার আগে রুমেশা আর সাফওয়ানকে বলে গিয়েছে যেন ওরা অবশ্যই ও বাড়িতে যায়। সাফওয়ান বলেছে যে ওরা কালকে গিয়ে ঘুরে আসবে, তবে রাতে থাকতে পারবে না। আয়সা এইতেই রাজি। বাচ্চাদেরকে নিয়ে আবারও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে সাফওয়ান। সাদমান আর শাহমিরকে একপাশে জায়গা করে দিয়ে সাফওয়ান রাশাকে বুকে নিয়ে বালিশে পিঠ ঠেকিয়ে বসেছে। রাশা বাবার বুকের উপর গা এলিয়ে দিল। গত রাতে মা বাবার উপস্থিতি না পেয়ে তার ঘুমের বেশ অসুবিধা হয়েছে। থেকে থেকে কেঁদে উঠেছে। তাই এখন সে বাবার বুকে আয়েশ করে ঘুমাবে। ইতিমধ্যে কয়েকবার হাইতলা হয়ে গেছে তার। ঘুমে চোখে ঢুলো ঢুলো করেছে। রুমে এসে সাফওয়ানকে আবার ঘুমানোর প্রস্তুতি নিতে দেখি বলল, এই আর কত ঘুমাবে তুমি? সকাল থেকে সারের মতো ঘুমাচ্ছ। সাফওয়ান রাশা পিঠে হাত দিয়ে ছোট ছোট চাপড় দিতে দিতে ঘুম জড়ানো গলায় বলল, হ্যাঁ আমার আম্মাজান ঘুমাবে তাই আমিও ঘুমাবো। তোমার ভালো লাগলে তুমিও এসো, না লাগলে নিজের কাছে মন দাও, আমাদেরকে ডিস্টার্ব করো না। বলে সাফওয়ান চোখ বুঝে বালিশে হেলান দিল আবারও। রুমেশে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সাফওয়ানের বইয়ের ভান্ডারের দিকে এগোলো। তারপর সেখান থেকে বেছে বেছে একটা বই নিল। এখন তার ঘুম আসছে না, তাই এই বইটা পড়ার মন্দ হবে না। বইটা নিয়ে রুমেশা গিয়ে বসলো চেয়ার টেবিলে। রাতের বেলা পুলিশ সুপার থানা থেকে বের হচ্ছিল বাসার উদ্দেশ্যে। তখনই হন্তদন্ত হয়ে কবির ছুটে এলো কোথাও থেকে। কবিরকে এইভাবে ছুটে আসতে দেখে পুলিশ সুপার দাঁড়িয়ে গেল। কবির ওনার কাছে পৌঁছে এসে বলল, স্যার আপনাকে কল দিয়েছিলাম কখন থেকে, কিন্তু আপনার ফোন বন্ধ পাচ্ছি। পুলিশ সুপার বললেন, আর বলো না, চার্জ শেষ হয়ে গেছে। আর আজকে ভুল করে চার্জারটাও বাসায় রেখে এসেছি। কিন্তু তুমি এই সময় এলে কেন? খুব গুরুত্বপূর্ণ কিছু নাকি? কবির হোসেন খানিকক্ষণ দম নিয়ে স্থিত হয়ে বললেন, স্যার আমি সেই লোকটার পরিচয় খুঁজে বের করেছি। সাদ্দাত হোসেন তার নাম। পেশায় বিজনেসম্যান, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক। আর তার এই কোম্পানির ওয়েলকামও হতে। আর স্কেচটার সাথে তার চেহারা মিল অনেকখানি। তবু ফাইনালি নিশ্চিত হওয়ার আগে আফতাব হোসেনকে একবার তাকে দেখাতে হবে। পুলিশ সুপার কবিরের কথায় সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ তুমি কালকে একবার আফতাবকে নিয়ে গোপনে তাকে দেখে আসো। কিন্তু তিনি আছেন কোথায়? স্যার ইস্তেক আহমেদ নামক একজন অবসরপ্রাপ্ত প্রাইভেট কোম্পানির ম্যানেজারের বাড়িতে। সেখানে আজ কিছুদিন যাবৎ তিনি আছেন। ইস্তেক আহমেদের ছোট ছেলে শাফিন আহমেদ এসটিএস কোম্পানির সিইও। তার সাথে লোকটার কোনোভাবে সম্পর্কিত বলে জানতে পেরেছি। নামগুলো শুনে পুলিশ সুপার যেন একটু চমকালেন। তারপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, নামগুলো কেমন জানি শোনা শোনা লাগছে। মনে হচ্ছে এই নামগুলোর সাথে আমি অনেক আগে থেকে পরিচিত। তারপর আবার কিছুক্ষণ চুপ থেকে বললেন, শোনো, আগে থেকে আফতাবকে কিছু বলার প্রয়োজন নেই। আমি নিজে একটু খোঁজ খবর করি, তারপর কাল সকালে তোমাকে জানাবো আমি। এই নামগুলো আমার খুব পরিচিত পরিচিত লাগছে। আমি একটু ঘাটাঘাটি করে দেখি। এখন তুমি বাসায় চলে যাও। কবির ওকে স্যার বলে বিদায় নিয়ে চলে গেল নিজের বাসার উদ্দেশ্যে। আর পুলিশ সুপার নিজের জন্য নির্ধারিত গাড়িতে উঠলেন। চোখ মুখে ওনার চিন্তার ছাপ। সকাল সকাল খেয়ে দিয়ে নানু বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে সাদমান আর শাহমির। সাফওয়ান রেডি হয়ে রুমের ভেতর সোফায় বসে আছে রুমাসার জন্য। সে নিচে গেছে সোনি আর শাফিনের গোছানো হয়েছে কিনা তা দেখতে। ওদেরকেও সাথে নিয়ে ঘুরে আসবে ও বাড়ি থেকে। রুমাসে এখনো গোছানো কমপ্লিট হয়নি। সে ওদের খোঁজ খবর নিয়ে এসে গোছাবে।
কিছুক্ষণ বাইরে তাকিয়ে রইল সাফওয়ান। তার কিছু সময় বাদেই রুমা সে এলো রুমে। অফ হোয়াইটের ওপর বেবি পিঙ্ক আর অর্কিডের রঙা সুতোর কাজ করা মসলিনের একটা সালোয়ার কামিজ পরে আছে ও। ওড়নাটা বুকের ওপর ফেলানো। সাজগোজ কিছুই কমপ্লিট হয়নি তার এখনো। ভেজা চুলগুলো পিঠের উপর এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। কিন্তু বউয়ের এমন এলোমেলো বেশ দেখে ঘায়ল হয়ে গেল সাফওয়ান। অপলক তাকিয়ে রইল রুমাশের দিকে। রুমাশের রুমে ঢুকে ড্রেসিং টেবিলের দিকে এগোতে এগোতে বলল, সাফওয়ান না, তুমি বাচ্চাদেরকে নিয়ে গাড়িতে গিয়ে বসো। আমি এই 5-7 মিনিটেই আসছি। সাফিনরাও রেডি প্রায়। যাও এক্ষুনি গাড়ি বের করো গিয়ে। সাফওয়ান পেছন থেকে গলা খাকারি দিয়ে বলল, বাচ্চাদেরকে সাফিনদের সাথে দিয়ে দেই, তুমি আর আমি আলাদা যাই। চাপা সুরে বলা যেন কথাগুলোর উদ্দেশ্য ছিল শাহমিরাজ সাদমানে কানে না যাওয়া। রুমেশের চুলে চিরুনি করছিল। সাফওয়ানের কথা শুনে চিরুনি করা থামিয়ে ও সাফওয়ানের দিকে মাথা ঘুরিয়ে তাকালো। তারপর বুড়োকুটি করে বলল, যত বয়স হয়ে যাচ্ছে তত তোমার বোধ বুদ্ধি লোপ পাচ্ছে। নতুন বিয়ে হয়েছে কাদের? আমাদের না ওদের। ওরা এখন একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, আলাদা ঘুরবে, আলাদা খাবে। সেখানে তুমি বাচ্চাদেরকে কিভাবে পাঠাতে চাও বলো তো ওদের সাথে? সাফওয়ান বেজার মুখ করে অন্যদিকে তাকিয়ে ধুর বলে উঠল। তারপর বসা থেকে উঠে বিছানার উপর দিকে রাশাকে কোলে নিয়ে সাদমান আর শাহমিরকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। দোতলা পর্যন্ত যেতেই শাফিন বের হলো রুম থেকে। শাফিনকে একা পেয়ে সাফওয়ান সিঁড়ি বেয়ে নামতে নামতে জিজ্ঞেস করল, তুই একা কেন? সোনিয়া কই? শাফিন কোমরে হাত দিয়ে বলল, এখনও রেডি হচ্ছে? এই মেয়ে মানুষদের মোটেও রেডি হওয়ার শেষ হয় না। সাফওয়ান সবে কপাল বলে দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামলো। শাফিনও নামলো ওর পেছন পেছন। এবার রুনিয়ার সাথে কথা বলে বিদায় নিয়ে ওরা মেইন ডোর দিয়ে বাইরে চলে গেল। শাফিন গিয়ে গ্যারেজ থেকে মার্সিডিসটা বের করলো। তারপর সাফওয়ান গিয়ে বের করলো ওর ল্যাম্বরগিনিটা। আর এরপর রুমাশা আর সোনিয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রইল ওরা। খানিক বাদেই রুমাশা আর সোনিয়া দুজন একসাথে বের হলো গল্প করতে করতে। সোনিয়ার নতুন বউ বলে রুনিয়া তাকে শাড়ি পরতে বলেছে। খয়েরি রঙে একটা কাতান শাড়ি পরেছে সে। ফর্সা গায়ে সে শাড়ির রংটা ফুটে পড়েছে অত্যন্ত সুন্দরভাবে। দুজনের গাড়ির কাছাকাছি আসার পর সোনিয়া রুমাশাকে বলল, আপু, সাদমান আর শামির আমাদের সাথে যাক, আপনি আর ভাইয়া রাশাকে নিয়ে যান। রুমাশা প্রথমে রাজি হলো না, আপত্তি করল। তারপর পরবর্তীতে শাফিন আর সোনিয়া বরংবার অনুরোধে অবশেষে রাজি হলো। সাদমান আর শামিরকে নিয়ে শাফিন আর সোনিয়া দুইজন আগেই বের হয়ে গেল। আর এরপর রুমাশা আর সাফওয়ান গাড়িতে উঠল। গাড়িতে উঠে সাফওয়ান রুমাশাকে বলল, দেখেছ, আমার ভাইয়ের বউটা শুধু আমার মনের কথাটা বুঝতে পেরেছি। আর তোমরা? রুমাশা মুখ বেঁকিয়ে বল, হয়েছে, এখন তুমি গাড়ি চালাও, বেশি বইকো না। সহকারী পুলিশ সুপার কবির হোসেন থানায় আসার উদ্দেশ্যে বের হচ্ছিল। সেই মুহূর্তে তার কাছে পুলিশ সুপারের কল এলো। কবির বাসা থেকে বেরোতে বেরোতে কলটা রিসিভ করে সালাম বিনিময় করে বলল, জি স্যার, বলুন। পুলিশ সুপার বললেন, কবির, আজ থেকে 12-13 বছর আগে তুমি কোথায় ছিলে বা কী করতে? কবির উত্তর দিল, তখন আমি সম্ভবত অনার্সে ছিলাম, 2nd বা 3rd ইয়ারে। কিন্তু ক্যান্সার? পুলিশ সুপার বললেন, তখন একটা ঘটনা শুনেছিলে। AM কলেজের একজন তরুণ প্রফেসরকে নিয়ে সারা দেশে খুব হইহুল্লোড় পড়ে গিয়েছিল, যে কিনা একজন হিটম্যান ছিল, মানুষ মারা ছিল তার প্রফেশন। কবির কিছুক্ষণ ভেবে উত্তর দিল, হ্যাঁ স্যার, এমন কিছু শুনেছিলাম, কিন্তু ক্লিয়ারলি তেমন কিছুই মনে নেই। কিন্তু এই ঘটনা নিয়ে আবার কি হচ্ছে? পুলিশ সুপার বললেন, থানায় এসো বলছি, দ্রুত আসো। ঘণ্টা 2 পর কবিরের উপস্থিতি হলো থানায়। তারপর সোজা চলে গেল পুলিশ সুপারের রুমে। পুলিশ সুপারের রুমের পুরোনো ফাইলগুলো ঘাঁটছিল। কবিরকে ভেতরে আসতে দেখে তিনি ফাইলগুলো বন্ধ করে একপাশে সরিয়ে রাখতে রাখতে বললেন, এসো কবির, বসো এখানে। কবির এসে পুলিশ সুপারের সামনে চেয়ারে টেনে বসলো। তারপর অপেক্ষায় রইল পুলিশ সুপারের কাজ শেষ হওয়ার। পুলিশ সুপার ফাইলগুলো ভালোভাবে গুছিয়ে রেখে টেবিলের উপর কোণে ঠেকে দুহাত এক জায়গায় নিয়ে এসে বলল, কাল রাতে আমি তোমাকে বলেছিলাম যে ইশতিয়াক আহমেদ, শাফিন আহমেদ, এই নামগুলো আমার খুব চেনা চেনা লাগছে। এরা আসলে কারা সেটা জানো? কবির মাথা নাড়ালো, তারপর মুখে বলল, জি না স্যার, কখনো শুনেছি বলে মনে পড়ে না। পুলিশ সুপার ভাবুক ভঙ্গিতে মাথা নেড়ে বলল, মনে থাকার কথাও না, সেটা অনেক বছর আগের ঘটনা। সকালে তোমাকে একজন প্রফেসরের কথা বলেছিলাম, মনে আছে নিশ্চিত? কবির মাথা নাড়ি সম্মতি জানালো। পুলিশ সুপার আবার বললেন, সে প্রফেসরের নাম হলো সাফওয়ান আহমেদ। এই ইশতিয়াক আহমেদ হলো তার বাবা, আর শাফিন আহমেদ তার ছোট ভাই।
সাফওয়ান আহমেদ হয়তো আর বেঁচে নেই, বা বেঁচে থাকলেও কোথায় কিভাবে বেঁচে আছে সেটার অজানা। ঘটনা বেশ ইন্টারেস্টিং, শুনতে চাও? কবির মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, জি স্যার, শুনতে চাই, বলে নিচে চেয়ারটায় নড়ে চড়ে বসল সে। সাফওয়ানরা যখন পৌঁছালো তখন ঘড়ি কাঁটায় বেলা 11টার দিকে ঘুরে গেছে। সাফিনরা আগেই চলে এসেছে, আর সাফওয়ানরা একটু দেরি করে এসেছে। রাস্তায় যেখানে ভালো লেগেছে সেখানে নেমে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটিয়েছে ওরা, আর তারপর অবশেষে এসে পৌঁছিয়েছে বাড়িতে। সাফওয়ানের গাড়ি বাড়িতে ঢোকার সাথে সাথে আয়শা নেমে এলেন। রুমাশা রাশাকে কোলে নিয়ে বের হলো। আয়শা রুমাশার কোল থেকে রাশাকে নিয়ে নিলেন, তারপর সবাইকে নিয়ে ঘরের দিকে এগোলেন। সোনিয়া এসেই আফসানের সাথে গল্প জুড়ে দিয়েছে। এখনও তাদের গল্প শেষ হয়নি। শাফিন আর রাফসান দুজন অপেক্ষায় ছিল সাফওয়ানের পৌঁছানোর। তিনজন মিলে মাঠে থেকে ঘুরতে যাবে বলে প্ল্যান করে বসে আছে ওরা। সাফওয়ান এসে হালকা একটু নাস্তা করেই বের হয়ে গেল শাফিন আর রাফসানের সাথে, আর রুমাইশা গেল আফসানা আর সোনিয়া যে রুমে আছে সে রুমে। রুমাইশা সে ঘরে প্রবেশ করার সাথে সাথেই আফসানা চুপসে গেল। হাসি হাসি মুখটা আধার কালো হয়ে গেল তার। কাচুমাচু হয়ে সে এদিক ওদিক সরে বসল। রুমাইশা এসে হাসি হাসি মুখে আফসানাকে জিজ্ঞেস করল, কেমন আছো ভাবি? তোমার মাথার আঘাত কি এখনো ঠিক হয়েছে? অবস্থা কি সেই আঘাতের এখন? আফসানা মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, জি আপু, ভালো আছি। মাথার আঘাতটাও ঠিক হয়ে যাওয়ার পথে প্রায়। কাল ডাক্তার এসে সেলাই কেটে দিয়ে যাবে বলেছে। আফসানার এই হঠাৎ পরিবর্তন চোখে পড়ল সোনিয়ার। রুমাইশাকে দেখে যে আফসানা এই মেয়ে যার কারণ খুঁজে পেল না সে। আর রুমাইশার মতো এমন হাসি খুশি আর আপন করে নেওয়া মানুষকে দেখে সে এমন মিয়ে কেন গেল বুঝে উঠতে পারল না ও। ও বাড়িতে যেদিন থেকে সাফিনের বউ হয়ে এসেছে সেদিন থেকে এই হাসি খুশি মেয়েটা তাকে যখন সময় পাচ্ছে সঙ্গ দিয়ে যাচ্ছে। সাফিন যেবার তাকে বলেছিল যে তার বড় ভাইয়ের বউ তার খুব কাছে আত্মীয়ের ভেতরই একজন, আর সম্পর্কে সোনিয়ার ননদও হয়, আবার শাশুড়ি মাও তাকে প্রচণ্ড পছন্দ করে। সেদিন সোনিয়ার মনে হয়েছিল যে কখনো যদি সে ঘরে আসে তাহলে হয়তো তার পক্ষে শ্বশুরবাড়িতে সারভাইভ করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু ভগ্নী তুল্য এই হাসি খুশি মেয়েটাকে দেখার পর পরবর্তী আর একবারও মনে হয়নি তার এমন কথা। যদি এত অল্প দিনে পরিচয় মানুষকে চেনা যায় না, তবু যতটুকু সে রুমাশাকে দেখেছে বা চিনেছে তাতে রুমাশাকে তার একদমই টিপিক্যাল ননদ বা যাদের মতো মনে হয়নি। এসে থেকে সে তার থেকে 3 বছরের বড় এই ননদ কম যায়ের থেকে সর্বদা স্নেহপূর্ণ আচরণ পেয়েছে। কিন্তু সেই তাকে দেখে মুখে হাসি হারিয়ে ফেলল আফসানার প্রতি কিছুটা মনক্ষুণ্ণ হলো সোনিয়ার। রুমাশা বিছানার উপর পা তুলে বসলো, তারপর সোনিয়াকে উদ্দেশ্য করে বলল, কতদিন পর নিজের বাপের বাড়ি এলাম বলো তো? দীর্ঘ 13 বছর পর। তোমার বড় ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পর মনে হয় একবার কি দুবার এসেছিলাম এখানে, তারপরে আসা হয়নি। কেমন যেন নতুন নতুন লাগছে সব কিছু। আফসানা অসুস্থ হচ্ছে প্রচণ্ড, মনে হচ্ছে তার দম আটকে আসবে এক্ষুনি। রুমেশের দিকে সে তাকাতে পারছে না, অপরাধীর মতো নিজের দিকে তাকিয়ে আছে। তার অপরাধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কথা বের হচ্ছে না মুখ থেকে। অনেক কষ্ট করে কোনো রকমের আফসানাকে কথা বলতে দেখা গেল। তোমরা গল্প করো, আমি দেখে আসছি আমার কিছু লাগবে কিনা। বলেই কারো কোনো কথার অপেক্ষা না করে কিছুটা তাড়াহুড়া করে নেমে গেল আফসানা। সোনিয়া তাকিয়ে রইল সেদিকে, তারপর রুমেশের দিকে ফিরে বলল, কি হয়েছে বলো তো আপু? ভাবি তো ভালোই কথা বলছিল এতক্ষণ, হঠাৎ ওনার মন খারাপ হয়ে গেল কেন? রুমেশের সেদিকে তাকিয়ে মুখে হাসি ফুটে সোনিয়াকে বলল, অন্যের কথা আমি কিভাবে বলবো বলো তো? আচ্ছা, এসব কথা বাদ দাও। তুমি আর শাফিন হানিমুনে যাচ্ছ কবে? ঠিক করেছো? সোনিয়া লজ্জা পেল কিঞ্চিত। ফর্সা গাল দুটি রক্তিম আবার দেখা গেল, তা দেখে মুচকে আসলো রুমাইশা। সোনিয়া চোখ নামিয়ে বলল, এখনও ডেট ফিক্সড হয়নি। আপনার ছোট ভাই বলেছিল যে আপনারা ফিরে গেলেই তবেই যাবে। আপনাদেরকে বাড়িতে রেখে সে কোথাও যেতে চাচ্ছে না। রুমাইশা বলল, কি বলো? আচ্ছা, শাফিনরা ফিরুক, আমি ওর সাথে কথা বলে দেখছি। নতুন নতুন বিয়ে করেছে, কোথাও ঘুরতে টুরতে না গেলে হয় নাকি? এখন সময় হচ্ছে সারাক্ষণ ঘুরে বেড়ানোর। সোনিয়া লাজুক হেসে রুমাইশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনাদের বিয়ের পর ভাইয়া কোথায় কোথায় ঘুরতে নিয়ে গিয়েছিল আপনাকে? রুমাইশা ঠোঁট উল্টে বলল, রাস্তায়। সোনিয়া হেসে উঠল খিলখিল করে, তারপর জিজ্ঞেস করলো, কি বলেন, রাস্তায় কেন? প্রত্যুত্তরে রুমাইশা বলল, তার যখন ভাল লাগতো তখন আমাকে বলতো চলো ঘুরে আসি,
তারপর আমাকে সহ গাড়ি নিয়ে বের হয়ে পড়তো। আমরা রাস্তায় রাস্তায় ঘুরতাম ঘন্টার পর ঘন্টা, তারপর ফিরে আসতাম বাড়িতেই। সোনিয়া কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ভাই আপনাকে তুই করে বলতো নাকি আপু? রুমাশা ফিক করে হেসে উঠে বলল, শুধু কি তুই বলে ক্ষান্ত ছিল, চটকানো খেতাম সারাদিন। আর শুধু মেসেজ দেখাতো। আনরোমান্টিকের বস্তা ছিল একটা। ওনার রোমান্টিকতা দেখা যেত শুধু রাতের বেলা। যদি এখন তার আপগ্রেড হয়েছে। এখন তার রাতের বেলায় রোমান্টিকতা প্রসারিত হয়ে দিনের বেলার অর্ধেকটা জুড়ে নিয়েছে। রুমেশের কথা শুনে সানিয়া লজ্জা পেয়ে খিলখিল করে হেসে উঠল। থানার বাইরে একটা চায়ের দোকানে বসে আছে কবির, মুখে তার চিন্তার ছাপ। পুলিশ সুপারি থেকে আহমেদ পরিবারের কাহিনীটা সব শুনেছে। খুব নিদারুণ, একই সাথে ভয়ঙ্কর ঘটনা। সাফান নামক লোকটার জন্য মনের খুব আফসোস হচ্ছে ওর। এমন মেধাবী আর দক্ষ একজন কত কিছুই না সইছে, কত কিছুই না হারিয়েছে। এমন সময় একজন কনস্টেবল এসে কবিরের ফোনটা তাকে হাতে দিয়ে বলল, স্যার আপনার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে, তাই আমি নিয়ে এসেছি। কবির তার হাত থেকে ফোনটা নিল। তার একজন দামি ক্যামেরাওয়ালা বন্ধুকে একটা কাজ দিয়েছিল, সেই কল করেছে। কল ব্যাক দিল কবির। ওপাশের লোকটা কল রিসিভ করতেই কবির বলে উঠল, হ্যাঁ সাগর বল, কাজ হয়েছে? ওপাশ থেকে সাগর লোকটা বলল, হ্যাঁ দোস্ত, ওরা সকালে কোথাও যেন গিয়েছিল সবাই মিলে। ওরা বের হলেই আমি শ্যুট করেছি, দূর থেকে করেছি, কেউ দেখতে পায়নি, সন্দেহ করেনি। সবার ফটোই নিয়েছি, তোকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছি, দেখে নে একবার। কবির সাগর নামের ছেলেটাকে ধন্যবাদ বলে কলটা কেটে দিল। তারপর ডাটা কানেকশন অন করে হোয়াটসঅ্যাপে ঢুকলো। সাগরে পাঠানো ছবিগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে থাকলো ও। সাদ্দাত হোসেন লোকটার পরনে নেভি ব্লু রঙা ফুল স্লিম টি শার্ট আর কালো রঙা প্যান্ট। লোকটা সত্যি নিদারুণ দেখতে। বুদ্ধিদীপ্ত চেহারা, চোখ মুখে চৌতিক চৌতিক একটা ভাব, চোখের দৃষ্টি বিচক্ষণ, টি শার্টে ঢেকে থাকা বিশাল শরীর সুগঠিত। লোকটার পাশে দাঁড়ানো অফ হোয়াইটের 3 পিস পরা সুগঠিত সুশ্রী চেহারা মেয়েটার মুখে হাসি, কোলে একটা মেয়ে বাচ্চা। মেয়েটা সম্ভবত সাদাত হুসাইনের স্ত্রী। অন্য একটা ফটোতে শাফিন নামক ছেলেটা, সাথে 2টা জমজ বাচ্চা। সাদাত হুসাইনের মুখের সাথে অনেকখানি মিলে, হয়তো এই বাচ্চা দুটো সাদাত হুসাইনের। অন্য ফটোতেও আর একটা মেয়ে শাড়ি পরে আছে, ফর্সা গালে একটা টোল পরে। এই মেয়েটি কী হবে? শাফিনের ওয়াইফ হয়তো। কবির মনোযোগ দিয়ে দেখতে থাকলো ছবিগুলো। এমন সময় থানার ভেতর থেকে তার এক সহকর্মীর ফোন এলো। কবির রিসিভ করতেই কানে ধরতে ওপাশ থেকে লোকটা বলে উঠল, কুকুরগুলো অবশেষে মুখ দিয়ে বাংলা বের করেছে, আপনি আসুন, যা জিজ্ঞেস করার করুন। কবির আসে বলে কলটা কেটে দিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে থানার ভেতর চলে গেল। থানার আন্ডারগ্রাউন্ডের ফ্লোরে একটা সেলে এতক্ষণ ধরে নরখাদকগুলোকে আপ্যায়ন করা হচ্ছিল। কবির সেখানে ঢুকলো। তারপর তাকিয়ে দেখলো সবগুলোর দিকে একবার। অবস্থা নাজেহাল সবগুলোর। চোখের পানি নাকের পানি এক হয়ে গেছে। নাক মুখ দিয়ে রক্ত ঝরছে অনেকের। অনেকের কানের পাশ দিয়ে রক্ত বেয়ে নিচে পড়ছে। অসাড় হয়ে পড়ে আছে সবগুলো মেঝেতে। লিডারকেও এই সেলে এখনও রাখা হয়েছে। তাকে তার প্রয়োজন মতো উত্তম মধ্যম দেওয়া হয়েছে। সে বেচারা একপাশে মেঝেতে বসে হাঁপাচ্ছে, আর সেই অদ্ভুত ভাষায় মাঝে মাঝে বিড়বিড় করে কী সমস্ত বলে যাচ্ছে। কবির সামনে এগোলো। তারপর নরখাদকদের একটার কাছে গিয়ে তার চুলের মুঠি ধরে উঁচু করে মেঝে থেকে উঠিয়ে বসালো। তারপর শক্ত গলায় জিজ্ঞেস করল, প্রথম থেকে শুরু কর, নাম কি তোর? কতদিন ধরে এই পথে আছিস? কেন এসেছিস এই রাস্তায়? আর আজ পর্যন্ত কতজনকে খুন করেছিস? সব বল, এ মাথা থেকে ও মাথা। লোকটার ঠোঁট কাঁপছে থরথর করে। মায়ের চোটে হুঁশ হারিয়ে ফেলেছে যেন। চোখে একটা বন্ধ হয়ে জোগাড়। লোকটা উঠে ভালোমতোভাবে বসলো। তারপর তার পেছনে দেওয়ালে পিঠে ঠেকিয়ে দিল। এবার ধীরে ধীরে বলতে শুরু করলো, আমার নাম আক্কাস। আমি গরিব মানুষ। ব্যবসা করার উদ্দেশ্যে এলাকা থেকে এক লোকের কাছ থেকে 10 লাখ টাকা ধার করি, কিন্তু ব্যবসা করতে পারিনি, টাকাগুলো উড়িয়ে ফেলেছি। কিন্তু এরপর পাওনাদার যখন টাকার জন্য চাপ দিতে শুরু করে, তখন আমি আবার বের হয়ে পড়ি টাকা ধারের জন্য। কিন্তু কেউ এত টাকা ধার দিতে চায় না। এদিকে পাওনাদার দিন দিন চাপ দিতে শুরু করে। বেশি দেরি করলে মামলা করে দেবে হুমকি বলে দিয়েছে। এবার আমি হন্য হয়ে টাকার সন্ধান করতে শুরু করলাম। চিন্তাও করেছিলাম কয়েকদিন, কিন্তু তাতে সেই টাকার 1 ভাগও জোগাড় হয়নি। তখনই একদিন আমার এক চিন্তাকারী বন্ধু জানালো যে এক জায়গায় গেলে আমি টাকা ধার পাবো। যত টাকা চাই তত পাবো, কোনো সুদও দিতে হবে না। তারা নাকি সুদ নেয় না। টাকা ফেরত দেওয়ারও কোনো নির্দিষ্ট তারিখ নেই।
যখন ইচ্ছা দিতে পারবো। বন্ধুর কথা শুনে চলে গেলাম সেখানে, কিন্তু সেখানে গিয়ে আরও এক অফার পেলাম। আমার যত টাকা লাগবে তারা দিবে, সে টাকা আর কখনোই আমার ফেরত দেওয়া লাগবে না। তবে তার বিনিময়ে তাদের সঙ্গে যোগ দিতে হবে, আর তাদের মতো করেই চলতে হবে, তাদের ভাষা শিখতে হবে। মোট কথা, তারা যেভাবে জীবনযাপন করে সেভাবে আমাকেও করতে হবে। আমিও ভাবলাম, আর কি এমন, এর জন্য আমাকে যতই ইচ্ছা টাকা দিবি। ব্যাপারটা ভেবেই আমার খুশি লাগছিল। আমি ওদের থেকে 15 লাখ টাকা নিলাম। পাওনাদার এই টাকা শোধ করে বাকি টাকাগুলো রেখে দিলাম পরিবারের জন্য। আর তারপর চলে এলাম এদের সাথে। কিন্তু যখন এদের সাথে থাকা শুরু করলাম, তখন বুঝতে পারলাম যে এরা অন্য মানুষের মতো স্বাভাবিক নয়, অস্বাভাবিক। এরা মানুষের মাংস খায়, মানুষকে গরু ছাগলের মতো জবাই করে, পিস পিস করে কাটে। কিন্তু এই কথা যতক্ষণ জানতে পারলাম, ততক্ষণ আমার আর ফিরে যাওয়ার কোনো রাস্তা ছিল না। তাই বাধ্য হয়ে অন্য সবার সাথে সুরতের গায়ে ভাসিয়ে দিলাম নিজের শরীর। আর মাংসটা খেতেও খারাপ ছিল না, তাই আর অসুবিধাও হয়নি। সে থেকে এদের সাথেই আছি। আস্তে আস্তে এদের ভাষা শিখেছি, আদিবাসীদের মতো জীবনযাপনা বেছে নিয়েছি। যখন যেটা করতে বলেছে সেটাই করেছি। আমি এদের সাথে যোগ দেওয়ার পর থেকেই 150 মতো মানুষকে মারা হয়েছে। আর এর আগে কত মানুষকে ওরা মেরেছে তা আমি জানি না। বলে লোকটা থামলো। এত অল্প কথা বলতে গিয়েও হাঁপিয়ে গিয়েছে আকাশ লোকটা। ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো তার। কবির লোকটাকে কিছুক্ষণ দম নিতে দিয়ে লিডারের ব্যক্তিটাকে দেখিয়ে আবার বল, ওই চুলে জট পাকানো কুকুরটাকে জিজ্ঞেস করো। থাক, তোর মতো কুকুরকে ওকে জিজ্ঞেস করতে হবে না, আমি করছি। তুই আমাকে ওর করা অর্থ বলেই বুঝিয়ে দিবি, আর আমি যেটা বলবো ওকে বুঝাবি, বুঝেছিস? লোকটা অনেক কষ্টে কোনো রকমে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কবির একজন কনস্টেবলকে ইশারা করলো বাকিদের অন্য সেলে নিয়ে যেতে। কনস্টেবলটি বাকিদের নিয়ে চলে যাওয়ার পর কবির আকাশকে মেঝের উপর দিয়ে টানতে টানতে নিয়ে গেল লিডারের দিক। তারপর লিডারের কাছে পৌঁছে তাকে মেঝেতে ধপ করে ছেড়ে দিল। এরপর পেছন থেকে একটা চেয়ার টেনে নিয়ে লিডারের সামনে বসলো ও। হাতের উপর তার তেলওয়ালা চকচকে লাঠি। কথা না বের করলে শরীরের সর্বশক্তি দিয়ে আঘাত করবে। কবির আকাশের দিকে তাকিয়ে বলল, ওকে বলতে বল ও কোথা থেকে এসেছে, ওর পরিচয় কি, আর ও কবে থেকে এবং কেন এই কাজের সাথে জড়িত। আকাশের কবিরের কথাগুলো ট্রান্সলেট করে বলল লিডারকে। লিডার চুপ করে রইল খানিকক্ষণ, তারপর গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো। আকাশ কবিরকে সেগুলো ট্রান্সলেট করে বলতে লাগলো, আমার নাম ইউনুসুফ আবু, কিন্তু সবাই আমাকে ইফেনি আবু বলে জানে। আমার বাড়ি আফ্রিকার কঙ্গোতে। আমি একজন ট্রাভেল লাভার ছিলাম। পৃথিবীর সব দর্শনীয় স্থানই পরিদর্শন করা ছিল আমার নেশা। একসময় এসে আমার খুব ইচ্ছে জাগলো অ্যামাজন জঙ্গলে ঘুরে দেখার। আমি জানি একবার সেখানে ঢুকলে কেউ আর বের হতে পারে না। তারপর আমি আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলে গেলাম সেখানে। আর জঙ্গলে ঘুরতে ঘুরতে একসময় আমি একটা ট্রাভেলদের সন্ধান পেলাম। অ্যামাজনে ট্রাভদের ছড়াছড়ি, তাদের অনেকের কাছেই এখন কোনো সভ্যতার আলো পৌঁছায়নি। সেই ট্রাভে গিয়ে আমি কিছুদিন থাকা শুরু করলাম। ওরা সব কিছু খেত, সাথে মানুষও খেত, কিন্তু ওরা কাউকে আক্রমণ করতো না। যদি কোনো ব্যক্তি অসুস্থ হতো বা গুরুতর আহত হতো, তাহলে তাকে কষ্ট পাওয়ার হাত থেকে রক্ষা করতে তাদেরকে জবাই করে পুড়িয়ে খেয়ে ফেলা হতো। সেখানে থাকতে থাকতে আমিও আস্তে আস্তে মানুষের মাংস খাওয়া শুরু করলাম। এই কিছুদিন পর আমি সেই ট্রাভেলদের থেকে বের হয়ে অন্য একটা ট্রাভের সন্ধান পেলাম, যারা পুরোদমস্তক মানুষের মাংস খায়। বাইরে কেউ এলে তাকে তারা ধরে ফেলে এবং খেয়ে নেয়। আমাকে ওরা আক্রমণ করতে এসেছে, কিন্তু আমি ওদেরকে বোঝাই যে আমি ওদের একজন, আর ওদের মতো আমিও মাংস খেতে পছন্দ করি মানুষের। আর এরপর ওরা আমাকে ওদের ট্রাভের একজন হিসেবে মেনে নেয়। তবে শর্ত দেওয়া থাকে, আমি কখনোই স্বাভাবিক মানুষের মতো করে চলাফেরা করতে পারবো না। ওদের মতো করেই চলতে হবে সারা জীবন। আর ওদের এই শর্ত আমি মেনে নিই। আর এরপর যখন অ্যামাজন থেকে আমি একেবারের জন্য ফিরে আসি, ততদিনে মানুষের মাংস আমার নেশা হয়ে দাঁড়িয়েছে। সে মাংস ছাড়া আমি আর কিছু বুঝি না। তাই আমি ঠিক করলাম আমি নিজে একটা ট্রাব গঠন করব। আর আমার সাথে যোগ দেওয়ার মানুষদেরকে আমি বোঝাবো যে মানুষের মাংস আসলে কতটা স্বাদযুক্ত হয়। এবার বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় গিয়ে আমি আমার ফোরসাল জোগাড় করতে থাকি। লোকচক্ষুর আড়ালে গিয়ে আমি এই কাজ করতে থাকি যেন কেউ কখনো ভুলেও আমাকে সন্দেহ না করে বসে। আর আমার টার্গেট ছিল সবসময় সমাজে অসহায় মানুষগুলো, যাদেরকে সহজেই নিজের কাজে লাগানো যায়। আর এরপর একসময় আমি বাংলাদেশে এসে পড়ি। বাংলাদেশের মানুষকে লোভে ধরিয়ে কাজ করানো যায়।
আর এই সুযোগকেই আমি কাজে লাগিয়ে ফেলি। এখনও বাংলাদেশের সবাইকে আমি কোনো না কোনো প্রলোভন দেখিয়ে আমার দলে টেনেছি। আমার হিসাব নেই আজ পর্যন্ত আমি কত মানুষকেই খুন করেছি। গত 4 বছর ধরে আমি পেট ভরার জন্য যতগুলো মানুষের প্রয়োজন ছিল ততগুলোকে খেয়েছি আমি, বেঁচে থাকলেও আর না থাকলেও। বেঁচে থাকলে আরও খাবো। বলেই থামলো লিডার। শেষে কথাটা শুনে অবুর মুখে কষে একটা ঘুষি মারল কবির। অবু সে ঘুষির টাল সামলাতে না পেরে পাশের দলে গিয়ে মাথার সাথে বাড়ি খেলো। কবির চেয়ার থেকে উঠে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এগোলো। আর এখন পুলিশ সুপারের সাথে কথা বলা দরকার। জঙ্গলিগুলোর স্বীকারোক্তিগুলো পুলিশ সুপারকে জানিয়ে সবগুলোকে একটা ব্যবস্থা করতে হবে। তখনই পেছন থেকে আবু লোকটা সে অদ্ভুত ভাষায় নিজের মনেই নিজে একটা কথা বলে উঠল। আবুর কণ্ঠস্বর শুনে আবার পেছনে ফিরল কবির। তারপর আকাশকে জিজ্ঞেস করল, কি বলল ও আবার? আকাশ বলল, গালাগালি করছে কাউকে। সাফান না কি যেন নাম তার। সাফান নামটা শোনা মাত্রই কবির বুড়ি কুঁচকে এলো। সে সেল থেকে ও আর বের হলো না, আবার এসে বসলো চেয়ার।